আহ, পরিচয়টা যেহেতু আগেই হয়ে গেছে, দুইবার বলাটা আসলে কীরকম একটা দেখায়। আহ, এখন বাজে হচ্ছে 2টা 47, আপনাদের অনেক টাইম নষ্ট হয়ে গেল কারেন্টের জন্য। আচ্ছা, আমরা শুরু করি। ফ্রিল্যান্সিং কি, এখান থেকে শুরু করি। আপনারা আপনাদের উদ্দেশ্য হচ্ছে এখন ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হওয়া, তাই না? একটা স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হওয়া। তো ফ্রিল্যান্সিং কি, এটার কেউ কি এর উত্তরটা দিতে পারবেন? বলেন তো এক এক কথায়। মুক্ত পেশা মানে আমরা কোনো একটা প্রতিষ্ঠানে না থেকে, কোনো একটা চাকরি না করে, আমরা আমাদের বাসায় নিজেদের কম্পিউটারে আমি যে বিষয়ে দক্ষতা অর্জন করব ওইটাকে সেল করে আমরা আর্নিং করতে পারবো। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন এটা সরাসরি আমি মার্কেট প্লেসে গিয়ে দেখাই। অনেকগুলো মার্কেট প্লেস আছে ফ্রিল্যান্সিং করার জন্য। এর ভিতরে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এগুলো হচ্ছে সবথেকে পপুলার। তো আমি এর ভিতরে ফাইবারটাকে বেছে নিয়েছি। এখানে ফ্রিল্যান্সিং কি এই প্রশ্নের উত্তরে আসি। এই যে এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন বানিয়ে রাখছি। তো আমি স্টেপ বাই স্টেপ যাই। প্রথম কথা হচ্ছে ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং করার জন্য অনেক সেক্টর আছে। আপনি যে কোনো বিষয়ের উপর স্কিল ডেভেলপ করে এখান থেকে আর্নিং করতে পারবেন। হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে হচ্ছে প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এই ধরনের নানা ধরনের সেক্টর আছে। তো আমাদের সেক্টরটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। দেখেন, গ্রাফিক ডিজাইনের ভিতরে অনেক সাব ক্যাটাগরি আছে। এর ভিতরে আমি যদি লোগো ডিজাইনের ভিতরে যাই, এখানে অনেক অনেক সার্ভিস আছে। এখানে দেখতে পাচ্ছেন 1,70,000 হচ্ছে সেলার, মানে আমাদের মতো ফ্রিল্যান্সাররা এখানে তাদের নিজেদের দক্ষতাটাকে এখানে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে রাখছে। তো এর ভিতরে আমি কয়েকটা প্রেজেন্টেশনে উপস্থাপন করে আমি বোঝাতে চাচ্ছি আমাদের লক্ষ্যটা কোন দিকে। দেখেন, আমি 2টা প্রেজেন্টেশন অন করলাম, ওপেন করলাম। তো এর ভিতরে এই প্রেজেন্টেশনটাতে কি কি আছে আমরা একটু দেখি। আই উইল ডু মডার্ন বিজনেস লোগো ডিজাইন উইথ কপিরাইটস। এই ধরনের লোগো এই সেলারটা বা ডিজাইনার অথবা ফ্রিল্যান্সার যেই নামেই ডাকেন না কেন, এর বাসা হচ্ছে পাকিস্তানে। এ 2016 সাল থেকে আছে। তো এই ধরনের লোগো ডিজাইন করে থাকে, এই ধরনের লোগো ডিজাইন করে থাকে। আমরা যদি 3 মাস চেষ্টা করি, অবশ্যই এই ধরনের ডিজাইন আপনারা শিখতে পারবেন। এই কোর্স থেকে আপনারা এই ধরনের ডিজাইন খুব সহজে এই 3 মাসের ভিতরে শিখতে পারবেন। তো এই ধরনের কাজ এই সেল করছে। তো দেখেন, আমরা যে প্রশ্নের উত্তর ছিলাম ফ্রিল্যান্সিং কি, আমাদেরকে যে কোনো একটা সেক্টরে টপিক্সের উপরে আমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে। তো আমরা এর ভিতরে বেছে নিয়েছি কোনটা, গ্রাফিক ডিজাইনের ভিতরে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এইটা। তো এটাকে সেল করব বিভিন্ন ওয়েবসাইটে, যেমন হচ্ছে আমরা বিশেষ করে গুরুত্ব দিব হচ্ছে ফাইবারে, কেননা আমি এখানেই আমার মেইনলি ইনকাম হয় হচ্ছে এই ফাইবার থেকে। তারপরে আছে আপওয়ার্ক, freelancer.com এখানে। তো আশা করি ফ্রিল্যান্সিং সম্পর্কে ক্লিয়ার করতে পারলাম। তারপরের প্রশ্নের যদি যাই, ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায়। তো এই প্রশ্নের উত্তরে যদি আসি, দেখেন, আপনারা যে স্কিলটা ডেভেলপ করবেন, অবশ্যই আপনাকে কোনো একটা কাজ শিখতে হবে। যে কোনো একটা স্কিল ভালোভাবে এক্সপার্ট হতে হবে, একটা কাজের উপরে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। তারপরে আমাদের আর্নিং, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। কোনোভাবে ওই ফ্রিল্যান্সিং নামে অনেকে ওই যে বিভিন্ন থাকে, আমি যদি একটু বলি যে কিছুদিন আগে বিভিন্ন স্ক্যাম শুরু হয়, ওইগুলোকে অনেকে বলে ফ্রিল্যান্সিং। অনেকে দেখবেন হচ্ছে মেয়েদের আইডি খুলে মেসেঞ্জারে বলে ফ্রিল্যান্সিং করে আর্নিং করছি। দেখবেন ওই মেয়েরা হচ্ছে স্টোরি দেয় প্রচুর পানি, প্রথমে দেয় হচ্ছে কিছু টাকার ছবি তুলে বলে আলহামদুলিল্লাহ আজকের ইনকাম, একদিনের ইনকাম। ওরা বলে ফ্রিল্যান্সিং। এটা আসলে ফ্রিল্যান্সিং না। ওকে সিস্টেমটা কি, ওরা হচ্ছে একটা গ্রুপে জয়েন করায়। ওই গ্রুপে জয়েন করতে হলে আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিতে হবে। এবার আপনি যদি ওই গ্রুপে ওদেরকে অ্যাড করেন, ওখান থেকে আপনার একটা পার্সেন্টেজ দেবে। এবার আপনি ওদের গ্রুপে ঢুকলেন, আপনাকে মগজ ধোলাই করবে এভাবে এভাবে, কিন্তু আসলে দেখবেন কোনো স্কিল তারা ডেভেলপ করে না, কোনো দক্ষতা তাদের অর্জন নাই। ওদের মেইন কাজ হচ্ছে লোক ঢুকানো, বিনিময়ে একটা কমিশন পাওয়া। এই হচ্ছে সিস্টেম।
তো ওইটা ফ্রিল্যান্সিং না। আপনাকে বুঝতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে মানুষের উপকারে আসতে হবে, উপকারের বিনিময়ে আপনি পারিশ্রমিক পাবেন। আপনি মনে করবেন না যে আমি কোনো দক্ষতা অর্জন করি না রাতারাতি আমি ইনকাম করবো, আসলে ইনকাম করা অতটা সহজ না, ফ্রিল্যান্সিং সহজ না। এর জন্য দীর্ঘদিনের একটা প্রচেষ্টা থাকতে হয়, তাই না? আমরা 6 মাস, আমি বলেছি আমার কোর্সটার মেয়াদ হচ্ছে 6 মাস, এই 6 মাসে কিন্তু আপনাকে প্রতিনিয়ত আপনার 2-3 ঘন্টা কম্পিউটারে সময় ব্যয় করতে হবে। তো এটা দীর্ঘদিনের একটা প্রচেষ্টা, তারপরে গিয়ে আর্নিং, তাই না? তো দেখেন কিভাবে আর্নিং করা যায়। বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন সিস্টেম আছে, তার ভিতরে যদি আমি ফাইবারে যাই, ফাইবারের সিস্টেমটা হচ্ছে আপনাকে ফাইবারের ভাষায় এগুলোকে বলা হচ্ছে গিগ, মানে আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ের উপরে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে, আপনাকে বোঝাতে হবে যে আমি এই বিষয়ে দক্ষ, চাইলে আমাকে দিয়ে এই কাজটা করে নিতে পারো, বিষয়টা এরকম। তো আমি কয়েকটা গিগ আমি ওপেন করে দেখাই, যে এখানে অনেক অনেক গিগ আছে আর এদের কেমন কাজ রানিং রয়েছে। আমি আরেকটা প্রশ্নে একই সাথে অ্যাড করি, কীভাবে ইনকাম করা যায় আর এবং আমরা যা শিখবো তা মার্কেট প্লেসের চাহিদা কেমন, আমরা যা শিখতে যাচ্ছি এই 6 মাসের জার্নিতে এটা আসলে মার্কেট প্লেসে যথেষ্ট কাজ আছে কিনা এটাও তো জানা জরুরি, তাই না? তো এই দুইটা প্রশ্নের উত্তরে যদি একসাথে দিই, দেখেন খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছি 1,70,000 কম্পিটিশন আছে। তো এর ভিতরে আমি কয়েকটা গিগ আমি ওপেন করি। আচ্ছা, আমি কয়েকটা গিগ ওপেন করলাম, মানে ফাইবারের ভাষায় এই প্রেজেন্টেশনগুলোকে বলা হয় গিগ। তো দেখেন এই সেলারটার অবস্থা দেখায়, এ হচ্ছে 2020 সাল থেকে আছে, আমরা যতক্ষণ না এখানে বসে আছি তার ভিতরে ওরা একটা কাজ ডেলিভার করা হয়ে গেছে, 32 মিনিট আগে ওরা একটা কাজ ডেলিভার করা হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি সে এই ধরনের লোগো ডিজাইন করে, এবং তার এই ধরনের কাজ রানিং রয়েছে রাইট নাও 800। এটা আসলে এক্সেপশনালি, এগুলো আমরা ধরবো না কারণ আমাদের অ্যাভারেজে ধরতে হবে, এগুলো আসলে হাজারে 2-4টা পাবেন এরকম 800-500 কাজ রানিং, আমাদের অ্যাভারেজ ধরতে হবে। অ্যাভারেজে দেখা যাচ্ছে আমরা একটা এক্সটেনশন অন করলে সবার কাজ কতগুলো করে রানিং রয়েছে ওভার পেজে দেখতে পারবো। খেয়াল করেন আমরা যা শিখবো তা আসলে মার্কেট প্লেসের চাহিদা তো দেখতে হবে। একটু খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছি এই সেলারটার বাসা হচ্ছে ইন্ডিয়াতে, তার এখন রাইট নাও 324টা কাজ রানিং রয়েছে, এর 400 কাজ রানিং, 34টা 38টা এরকম 16টা 7টা 17টা, এর কাজ রয়েছে 800টা কাজ রানিং। এখন আমি যদি বলি আমার কাজ কয়টা রানিং রয়েছে, আমার কাজ এখন আমার 2টা আইডিতে 2টা কাজ রানিং রয়েছে। আমি যদি একটু দেখাই, আচ্ছা এটা কম্পিউটারটা অন করতে হবে, আমার 2টা কাজ রানিং রয়েছে আর সকালে একটা কাজ কমপ্লিট হয়ে গেল। আমি ওইগুলো একটু দেখাই, আপনাদের ক্লিয়ার ধারণা দেওয়া প্রয়োজন। আচ্ছা, আমার কাজটা আমি একটু খুঁজে বের করি। আমার মূলত রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে হচ্ছে আমার গিগটা হচ্ছে র্যাঙ্কে আছে। দেখেন এটা আমার একটা গিগ, এটা আমার অ্যাকাউন্ট, আমি আমার অ্যাকাউন্ট খুঁজে পেয়েছি এবং এটা আমার একটা কাজ কমপ্লিট হয়েছে। আমি আরেকটা প্রেজেন্টেশন অন করি, খেয়াল করেন এটা একটু লেট হয়ে গেছে অর্ডারটা কমপ্লিট করতে। $35 একটা কাজ রানিং রয়েছে আমার, আর আজকে সকালে একটা কাজ, এই যে 5 ঘন্টা আগে একটা কাজ কমপ্লিট হলো, এটা ছিল $125। তো আমি একটু ক্লিয়ার করি যে এই $125 আর্নিং করতে, $125 ভিতরে আমি পেয়েছি $100, মানে এই মার্কেট প্লেস তৃতীয় পক্ষ এরা শতকরা 20% কমিশন খায়, ঠিক আছে, 20% এরা কেটে রাখে। তো আমার এই $100 মোটামুটি 11,000 11,500 11,500 মতো আর্নিং হয়েছে। তো এই যে 11,000 টাকা আর্নিং করতে কতটুকু এফোর্ট দিতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, এটা তো জানা জরুরি, তাই না? ফ্রিল্যান্সিংয়ের প্রতি মানুষের এত চাহিদা কেন, মানুষ এটা শিখতে চায় কেন? কারণ এখানে অল্প পরিশ্রমে
যদিও ওই পরিশ্রমটা ওই পর্যায়ে যেতে অনেকটা সময় অনেকটা শ্রম দিয়ে দক্ষতা অর্জন করে যেতে হয়, কিন্তু কাজ শেখার পরে আমাদের অল্প পরিশ্রমে আমাদের কিন্তু ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব। এই কারণেই মানুষ এই পেশায় অনেক জড়িত হচ্ছে। দেখেন, খেয়াল করেন, এর একটা রেস্টুরেন্টের আমার ফুল ব্র্যান্ডিং করে দিতে হচ্ছে। তো এই ব্র্যান্ডিংয়ের জন্য মোটামুটি বলা যায় 8 থেকে 10 ঘন্টা, এই 8-10 ঘন্টা পরিশ্রম করে আপনি 10-11 হাজার টাকা ইনকাম করতে পারছেন। ঠিক আছে, রেস্টুরেন্টের আচ্ছা, আমি এই কাজটা আমি যদি একটু প্রথম থেকে বোঝাই আপনাদের, তাহলে আরও বুঝতে সুবিধা হবে যে ফ্রিল্যান্সিং আসলে কিভাবে আর্নিং হয়, প্রসেসটা কি। খেয়াল করেন, এ আমার প্রথম মেসেজ দিয়েছিল কিভাবে কি কথা হয়েছে। দেখেন, এ আমাকে প্রথমে, এর কাজটা শুরু হয়েছিল 2 জানুয়ারি থেকে, মানে ওর সাথে কথোপকথন শুরু হয়েছে 2 জানুয়ারি থেকে। তো আমাকে প্রথম মেসেজ হ্যালো দেয়, আমার একটা অটো মেসেজ তার সামনে চলে যায় এবং তারপর কিছু কথা হয়। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি ইংরেজিতে ততটা, যেহেতু বাইরের কান্ট্রি সবার সাথে ইংরেজিতে কমিউনিকেশন করতে হবে, আসলে ইংরেজি জানাটা কতটা জরুরি। প্রথমত, ইংরেজি দেখে পড়ার মতো সক্ষমতা আমি মনে করি এখানে সবার আছে, তাই না? ইংরেজিতে রিডিং পড়ে কি লেখা আছে এটা পড়ার মতো সক্ষমতা সবার আছে। এতটুকু থাকলেই এনাফ, এতটুকু থাকলেই এনাফ। কারণ হচ্ছে আমরা গুগল ট্রান্সলেটের সাহায্যে খুব সহজে আমাদের কমিউনিকেশনটা করতে পারি। দেখেন, আমি এটা একটু পরে ক্লিয়ার করি, আগে ওর সাথে কি কথা হয়েছিল সেটা একটু ক্লিয়ার করি। দেখেন, উনি বলছে ইন দ্য নেক্সট 2 উইকস আই উইল ওপেন এ চিমিনি কেক শপ। ও একটা কেক শপের শপ দিবে। আমাদের দেশে মনে করেন লোগোর অতটা প্রচলন নেই, আমাদের যে কোনো দোকানে অতটা লোগোর প্রচলন নেই। এমনকি হচ্ছে লোগো ডিজাইনের জন্য যে প্রিন্টিং শপ আছে ওখানে ওরা অর্থ ব্যয় করে না। কিন্তু বাইরের কান্ট্রিতে একটা শপ দিবে, একটা সেলুনের দোকান দিবে, একটা রেস্টুরেন্ট দিবে, যাই দিবে ওদের লোগো প্রয়োজন। লোগো, তারপর হচ্ছে ওখানে মেনু কার্ড ডিজাইন বা যাবতীয় সব ডিজাইনগুলো করায় নাই। কিন্তু কথা হচ্ছে ওদের কান্ট্রি থেকে কেন করায় না? ওদের কান্ট্রি থেকে যদি এই ডিজাইনগুলো করাতে যায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায়। সেই তুলনায় আমাদের দেশ থেকে যদি করায় নেয়, মানে ওদের দেশের 100 টাকা আমাদের দেশে 10,000 টাকা হয়ে যাচ্ছে। বিষয়টা এরকম দেখা যাচ্ছে, ওদের দেশে যেটা $500 কি $1000 করানো প্রয়োজন, মানে করানো লাগে, সেই জায়গায় আমাদের দেশের মতো এই যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এদের দেশে তো টাকার মান খুবই কম। মানে বাইরের কান্ট্রির 1 টাকা আমাদের কান্ট্রি দেখা গেছে 100 টাকা হয়ে যাচ্ছে। এই জন্য এই কান্ট্রিগুলোতে ফ্রিল্যান্সিংয়ের প্রচলন এত বেশি। মানে ওরাও কম টাকায় কাজ করে খুশি, আমরাও অল্প পরিশ্রমে ভালো আর্নিং করতে পারছি। এই জন্য ফ্রিল্যান্সিংটা এই কান্ট্রিগুলোতে বেশি প্রচলন। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশে বেশি প্রচলন। বাইরের এমনি ভালো ভালো কান্ট্রিতে কিন্তু ফ্রিল্যান্সিং করে না, ওরা কাজ করায় না, ওরা কোনো বিজনেস এস্টাবলিশ করে, আমরা সেগুলো এখন করছি, এরকম আর কি। আচ্ছা, খেয়াল করেন, তারপর ওর সাথে যে কথাগুলো হলো, আই নিড সাম ব্র্যান্ডিং ফর মাই অ্যাক্টিভিটি। ওর ব্র্যান্ডিং প্রয়োজন, ওদের খাবারের আইটেমের ছবি আমাকে পাঠাইছে এবং বলল যে আই অ্যাম ইন জার্মানি সো আই ডোন্ট নো। আচ্ছা, ও হচ্ছে জার্মানিতে থাকে। দেখেন, এই বায়ারের বাসা হচ্ছে জার্মানিতে। তো ওদের দেশের ব্র্যান্ডিংটা আমি করতে পারবো কি না সে এই বিষয়ে আমার কাছ থেকে বলছে। তো আমি বললাম ডোন্ট ওয়ারি অ্যাট অল, আই হ্যাভ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন ডিফারেন্ট কান্ট্রিজ। মানে এই কথাগুলো কিন্তু আমি নিজে থেকে লিখে বলিনি। আমি কি করেছি দেখেন, গুগল ট্রান্সলেট, এখানে বাংলা, এখানে ইংলিশ। আপনি চাইলে এখানে ওই যে বাংলিশ কাজে লেখা যায় না, ইংলিশ লিখলে বাংলা করা যায়। দেখেন AMI, আমি লিখছি, এখানে আমি হয়ে গেল। আমি বিভিন্ন দেশে আচ্ছা, এখানে কাজ দেখেন, আমি এখানে বাংলা লিখছি, এখানে ইংরেজি হয়ে যাচ্ছে। মানে কমিউনিকেশন খুবই ইজি, এটা নিয়ে আপনাদের বেশি চিন্তা করার কিছু নাই। আর আমাদের এখানে বেশি কথোপকথনের প্রয়োজন পড়ে না। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শেখেন, কিংবা ভিডিও এডিটিং শেখেন, কিংবা ডিজিটাল মার্কেটিং শেখেন, ওখানে প্রচুর পরিমাণে ইংরেজিতে দক্ষ হতে হয়। কারণ হচ্ছে ওরা 2-1 কথায় কথা শেষ করতে পারে না, ওদের প্রয়োজন হয় পুরো ওদের
পরিকল্পনাটা আপনাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুঝাই দেওয়া। তো আপনি ওই বাইরের দেশের যারা আছে তারা যেভাবে ইংরেজিতে কথা বলবে আপনাদের বুঝে নিতে একটু কষ্ট হয়ে যাবে। তো সেই জায়গায় আমাদের কি হয়, আমাদের কিছু টেমপ্লেট আকারে কথা থাকে। যেমন আমি যখন কোনো একটা বাইরের সাথে কথা বলি সেক্ষেত্রে কি হয়, দেখেন আমার একটা অটো মেসেজ চলে যাবে, এটার মাধ্যমে অর্ধেক কমিউনিকেশন ক্লিয়ার হয়ে যাবে। দেখেন যে কোনো মেসেজ দেবে আমার এই কমন প্রশ্নটা চলে যাবে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং মি, আমার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমি আপনার কাজটি করতে আগ্রহী, দয়া করে এই ইনফরমেশনগুলো দিন। দেখেন লোগোর নাম কি হবে, আপনার যদি কোনো স্যাম্পল ডিজাইন থাকে, লোগোর কোনো স্যাম্পল ডিজাইন থাকে সেটা আমাকে আমার সামনে প্রেজেন্ট করতে পারেন। তারপর আপনার বিজনেস সম্পর্কে কোনো কথা থাকলে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। এই তিনটা প্রশ্নে আপনার কমিউনিকেশন অর্ধেক ক্লিয়ার, বাকিটা খুব সহজেই হয়ে যাবে, ওটা নিয়েও কোনো সমস্যা নেই। এরপর দেখেন আমি যে কোনো কাজ শুরু করি তার অর্ডার প্লেস করার পরে, মানে সে টাকা ব্যয় করবে, তারপরে আমি আমার কোনো একটা প্যাকেজ যখন অর্ডার করবে তখন আমি কাজটা শুরু করব। এরপরে একটা প্রশ্ন থাকে যে আপনি যদি আমার একটা প্যাকেজ অর্ডার করেন তারপর আমি কাজটা শুরু করছি এবং আপনার ইয়োর স্যাটিসফ্যাকশন ইজ গ্যারান্টেড, এই ধরনের কথা। মানে কমিউনিকেশন নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। আরও কিছু ট্যাম্পলেট আকারে অনেক কথা আছে যেগুলো আমার কাছে আছে সাজানো, তো এইসব নিয়ে চিন্তা নাই। আচ্ছা, যেখানে ছিলাম আমরা যা শিখবো তা আসলে মার্কেট প্লেসের চাহিদা কেমন। আমি বলছিলাম আমার কথা, আমি আসলে একটু এলোমেলো হয়ে গেছি, একটু আমি আবার জায়গায় আসি। এবার একটু খেয়াল করেন, আমার মোটামুটি গত মাসেও 70,000 মতো আর্নিং ছিল ফাইবার থেকে। আমার 3টা আইডি আছে, তো দেখেন খেয়াল করেন এই আইডিতে এই কাজটা আজকে 5 ঘন্টা আগে কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি যদি নোটিফিকেশনে যাই, 5 ঘন্টা আগে এটা কমপ্লিট হয়ে গেছে, এটা 11,000 টাকা আর্নিং হয়েছে। এবং একটা কাজ রানিং রয়েছে, সে কাজটা $35। এর সোশ্যাল মিডিয়া কিট প্রয়োজন, মানে একটা সোশ্যাল মিডিয়ায় প্রচারণের জন্য কি প্রয়োজন, কাভার ডিজাইন এবং পোস্ট ডিজাইন। তো এর কাজ চলছে, একটা রিভিশন চলছে, ঠিক আছে। এই ডিজাইন দেওয়া হচ্ছে, সামান্য একটা পরিবর্তনের জন্য বলা হয়েছে, যে মেনু কার্ড এবং সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন। তো এর সাথে কথা চলছে, এই যে বলছে হাই থ্যাংক ইউ ফর ডেলিভারি, হাউএভার আই নিড টু সোশ্যাল মিডিয়া পোস্ট ডাজ নট হ্যাভ আওয়ার লোগো। লোগোটা একটু ছোট আকারে হয়েছে, একটু বড় আকারে প্রেজেন্ট করতে বলছে, এটাই। তারপরে আমি বললাম ওকে আই উইল ফিক্স, ডোন্ট ওয়ারি, চিন্তা করবে না। তো এরপর আরেকটা আইডিয়া আছে আমার, ওইটাতে এই যে এটা এখনো শুরু করিনি, এটা $35 একটা অর্ডার, এটা জাস্ট একটা লোগো ডিজাইন করতে বলছে বায়ার। আমি যদি এটা আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই, আমি এর প্রথম কনভারসেশনে যাই। দেখেন এর প্রথম মেসেজটা ছিল, এ ইটালি থেকে। তো হাই, আই অ্যাম দ্য ওনার অফ স্পোর্টস কর্নার দ্যাটস ইনক্লুডস সকার ফিল্ড। তো ওর কয়েকটা ব্যবসা আছে, তা ওই সব ব্যবসা সম্পর্কে একটা মার্জ করে একটা লোগো ডিজাইন করতে বলছে, এবং সেটা হবে একদম সিম্পল, ফ্ল্যাট, মিনিমালিস্ট। এই যে মিনিমালিস্ট স্টাইল, সো ইটস ক্যান বি ইজিলি ইউজড অ্যাক্রস ভেরিয়াস অ্যাপ্লিকেশনস। তো এর কাজটা আমি এখন পর্যন্ত শুরু করিনি, এটা আজকে ধরবো। তো এই $35 থেকে আমি পাবো $28, মোটামুটি 3,000 টাকা। এই 3,000 টাকা আর্নিং করতে আমার মোটামুটি পরিশ্রম করতে হবে এই 2-3টা কনসেপ্ট, মানে লোগোর 2-3টা কনসেপ্ট রেডি করতে দেখা যাচ্ছে 3-4 ঘন্টা সময় লাগতে পারে। আমি সর্বোচ্চ ধরলাম 5 ঘন্টা, 5 ঘন্টায় আমি 3,000 টাকা আর্নিং করতে পারছি। আমার অ্যাভারেজে আমি সবসময় আমার জায়গাটা একদম স্বচ্ছ রাখি, আমি অ্যাভারেজে মাসে দেখা যাচ্ছে 10টা-15টা এরকম কাজ পাই। এই 10টা-15টা কাজে আমার 60-70 হাজার আর্নিং থেকে যায় এই মার্কেট প্লেস থেকে। তো আমার চেষ্টা থাকবে আরও ভালো পর্যায়ে যেতে, এটাই আমার এখনও রানিং প্রসেসটা চলছে। এবার আসি মার্কেট প্লেসে। দেখেন যেটা আপনাদের দেখাচ্ছিলাম একটু আগে, আমার কাজ রয়েছে এক একটা অ্যাকাউন্টে 1-2টা করে, তাই না? এবার অপরচুনিটি কিন্তু অনেক আছে। আপনি যদি ভালো করেন, আপনি যদি মার্কেট প্লেসে আপনার অবস্থানটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আচ্ছা সবাই একটু খেয়াল করেন এদিকে, আমি দেখছি কয়েকজন ঘুমিয়ে পড়ছেন, বিরক্তিকর হয়ে যাচ্ছেন নাকি ক্লাসে? একটু হয়ে যান, কারণ প্রথম দিকে কারেন্টের সমস্যার জন্য একটা
গ্যাপ গিয়েছে, সবাই বোরিং হয়ে গিয়েছেন। একটু খেয়াল করেন এদিকে, দেখেন আমার কাজ দেখালাম একটা দুইটা রানিং, এতে আমার মাসে দেখা যাচ্ছে 60-70 হাজার আর্নিং হয়ে যায়। এবার একটু ক্যালকুলেশন করি, এখানে খেয়াল করেন, আমি যদি কয়েকটা গিগ ওপেন করি, যেমন এটা আসলে এক্সেপশনাল, এটা আসলে বলা যায় স্বপ্ন। 800 কাজ রানিং, এ তো কখনোই নিজে করে না, এটা এর একটা বড় সড়ো টিম আছে, ওই টিমকে দিয়ে কাজটা করায়। দেখেন এই বায়ারটা, এই যে এ হচ্ছে ইন্ডিয়া, এর বাসা ইন্ডিয়াতে, এবং সে লোগো ডিজাইন করে। এখন সে তো একা করে না, 800 কাজ তো কোনোভাবে কমপ্লিট করা সম্ভব না, তার এই পর্যন্ত 10,000 রিভিউ আছে, অ্যাভারেজে দেখা যাচ্ছে 15,000 কাজ কমপ্লিট করেছে। তো এখানে ওর 800 কাজ রানিং রয়েছে। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি এর আসলে কত টাকার কাজ রানিং থাকতে পারে, দেখেন বেসিক প্যাকেজ $45, স্ট্যান্ডার্ডে 95, প্রিমিয়ামে $150। তো আমি যদি অ্যাভারেজে $95 ধরি, আমি $90 ধরলাম, $90 9,000 টাকা ধরছি। তো এক একটা কাজের বিনিময়ে সে 9,000 টাকা করে আর্নিং করছে। দেখেন এই ধরনের লোগো ডিজাইন করে, আমরা একটু কমপ্লিট হওয়া কাজগুলো একটু দেখি, এগুলোর প্রেজেন্টেশন। আর এই যে এটা 1 মাস আগে একটা লোগো ডিজাইন করেছে, একটা মাঙ্কি, এই লোগোটা ডিজাইন করেছে। এখানে দেখেন জুই, এটা হয়তো একটা মেডিকেল একটা লোগো হবে হয়তো, এটা কখন 1 বছর আগের কমপ্লিট হওয়া কাজ। এই ধরনের কাজ সে করে, তো এই ধরনের কাজের বিনিময়ে সে 8-9 হাজার টাকা করে পায়। তো আমরা একটু ক্যালকুলেশন করি, আমি অ্যাভারেজ ধরছি 9,000 টাকা যদি পার অর্ডার হয়, আমরা যদি ক্যালকুলেটরটা ওপেন করি, 800 কাজ রানিং রয়েছে, 800 ইন্টু অ্যাভারেজে 9,000 টাকা করে যদি পার কাজের জন্য ধরি, দেখেন ওর কি পরিমাণে কাজ রানিং, 72 লাখ টাকার কাজ তার রাইট নাও রানিং রয়েছে। এরকম একটা দুইটা আইডি না, এরকম যদি আপনি কয়েক পেজেও যান আপনি এদের কাজ দেখতে পারবেন। একটু খেয়াল করেন, এর তো দেখালাম 800 কাজে, দেখেন 300 কাজ, 400 কাজ, 34টা, 38টা, 16টা, 7টা, 17টা। আপনার যদি প্রতিদিন একটা করে, আমি প্রতিদিন একটা করে না, 2 দিনে একটা, মানে মাসে যদি 15টা কাজও পান, আপনার অ্যাভারেজে লাখ টাকা আর্নিং থাকবে। দেখেন এই পর্যায়ে আসাটা আসলে তো ভাগ্যর বিষয়, মানে অনেক প্রচেষ্টার ফল। 19টা কাজ, 119টা কাজ রানিং, 31টা কাজ রানিং, এইভাবে যদি আপনি কয়েক পেজও দেখেন, এর একটা কাজও রানিং নেই, এর 48টা, 2টা, এই দেখেন এর 88টা কাজ রানিং, এরকম অনেক অনেক কাজ রানিং। আমি যদি 4 নাম্বার পেজেও যাই তাহলে দেখতে পারবেন কি পরিমাণে কাজ রানিং, 18টা একটা 24টা কাজ রানিং। আপনি ধরে নেন আপনার মাসে 15টা কাজ রানিং করে আপনার জন্য সফলতা। কারণ অন অ্যাভারেজ বাংলাদেশে যে চাকরিগুলো আছে সর্বোচ্চ কত বেতন পায়, মানে সর্বোচ্চর কথা না, অ্যাভারেজে 30,000 টাকা বেতন পাইলে এখন মানে সোনার হরিণ, 50,000 হওয়া মানে সেরকম বিষয়। তো সেই জায়গা এখান থেকে আর্নিং করাটা কিন্তু অতটা কঠিন না, কঠিন না বলবো না, কারণ হচ্ছে যদি এতটা ইজি হইতো দেশে এত বেকার, শিক্ষিত বেকার থাকতো না। মোটামুটি সবাই 3 মাস 6 মাসের একটা কোর্স করতো, আর্নিং পর্যায়ে যেতে পারতো, তাই না? বিষয়টা এরকমই তো দাঁড়ায়, কিন্তু আসলে অতটা সহজ না। সহজ না বলবো না, আসলে ধৈর্য থাকে না। সহজ সব কিছু, আপনি যদি বুদ্ধি প্রতিবন্ধী না হয়ে থাকেন, এই ক্লাসে আমি আপনাকে সব কিছু শেখাই দিতে পারবো, সব কিছু বোঝাই দিতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা ধৈর্য ধরে যে 6 মাসের প্রচেষ্টা লেগে থাকবেন, এটাই হচ্ছে সমস্যা। এই পর্যায়ে সবার ধৈর্য থাকে না। যারা মানে খুবই আগ্রহী, যারা হচ্ছে ডেডিকেটেড, তারা মনে করেন তাদের আটকে রাখা সম্ভব না, মানে তারা একটা পর্যায়ে যাবেই ইনশাল্লাহ। এখন দেখেন আমরা কাজের অবস্থাটা বুঝলাম, মার্কেট প্লেসে কেমন চাহিদা আছে, আমরা যা শিখতে চাচ্ছি তার চাহিদা দেখলাম। এইবার কিভাবে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করবো এই বিষয়ে তো ক্লিয়ার করলাম একটু আগে। হ্যাঁ, প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে এই কাজ শেখার জন্য, প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে, কাজ শেখার জন্য পর্যাপ্ত সময় ব্যয় করতে হবে। দেখেন এখানে যা শেখাবো, শেখানোর পরে বাসার একটা হোমওয়ার্ক থাকবে, টাস্ক থাকবে, এর জন্য প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা সময় আপনাকে বাসায় দিতে হবে। এই সময়টা যদি না থাকে তাহলে চেষ্টা করার দরকার নেই, এখনো সুযোগ আছে, কোর্স ফিটা ব্যাক নিয়ে চলে যেতে পারেন। এখন দেখেন
আপনাদের 1 মাসের ভিতরে কম্পিউটার কিনতে হবে। যাদের ল্যাপটপ অথবা কম্পিউটার নাই তারা 1 মাসের ভিতরের কম্পিউটার কিনতে হবে। এখন আসি কী ধরনের কম্পিউটার কিনবেন, কমসে কম কত টাকার ভিতরে কম্পিউটার কেনা জরুরি। আমাদের এখানে এই গ্রাফিক ডিজাইনে একদম লো কম্পিটিশন মানে লো কনফিগারেশনের কম্পিউটার হলেই হয়। মোটামুটি 25,000 টাকার ভিতরে যদি কম্পিউটার কেনেন নতুনের ভিতরে, তাও আপনি ওইটাতে কাজ করতে পারবেন। 20,000 টাকার ভিতরে কম্পিউটার কিনলে ওইটা দিয়েও কাজ চালিয়ে যেতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু অনেকে বলে বেস্ট মানে ভালো হবে কোনটা, 45 থেকে 50,000 এটা হইলে ভালো মানের একটা কম্পিউটার হয়। আর কম্পিউটার সম্পর্কে যারা কিনবেন যদি আইডিয়া প্রয়োজন হয় আমি অবশ্যই হেল্প করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই কোর্সে যেভাবে ক্লাস নেওয়া হবে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সবাই অলরেডি অবগত আছেন। সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হবে। শনি সোম বুধ আপনাদের ক্লাস দুপুর 2টা থেকে 4টা, এই টাইমটাতে ক্লাস নেওয়ার কথা হচ্ছে। কারণ হচ্ছে অনেকের বাসা একটু দূরে, অনেকের বাসা ঝিনেদায়, কোটচাঁদপুর, আরেকজনের বাসা তো আরও দূরে, তো তাদের তো আবার বাসায় যেতে হবে, তাই না? তো এর জন্য 2টা থেকে 4টা করা হয়েছে। আস্তে আস্তে যখন দিনের দৈর্ঘ্যটা বাড়বে তখন হয়তো 3টা থেকে 5টা করা হবে। আচ্ছা, প্রতিটা ক্লাসের স্ক্রিন রেকর্ড ভিডিও থাকবে এবং এটা ইউটিউবে পাবলিশ করা হবে। আপনারা যদি কোনো কারণে ক্লাস মিস দেন সেক্ষেত্রে বাসা থেকে এটা ক্লাসটা দেখে নিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে ক্লাস রেকর্ড ভিডিও দেখে আসলে সম্ভব হয় না। কি জন্য? এক একটা ক্লাস দেখেন 1.5 ঘন্টা 2 ঘন্টা করে, আপনার ধৈর্য হয়ে উঠবে না 1.5-2 ঘন্টা আপনার এই রেকর্ড ভিডিও দেখা। আচ্ছা, এবার আসি আমাদের কোর্সের আউটলাইনে। আচ্ছা, সবাই একটু মনোযোগী হন। আমরা এই 6 মাসের যে জার্নিটা, এটাতে কি কি শিখব? এখানে অনেকে আছে কম্পিউটার সম্পর্কে মোটামুটি বোঝে, অনেকে আছে একদমই বোঝে না, কম্পিউটার সম্পর্কে ধারণা নাই। তো আমার উচিত কি হবে? একদম শুরু থেকে শুরু করা, কম্পিউটারে একদম বেসিক থেকে শেখানো শুরু করা। তো আমরা কম্পিউটারে একদম বেসিক থেকে আজ থেকে শুরু করব। এরপর ফাইল ম্যানেজমেন্ট, নোটপ্যাড, ব্রাউজার সম্পর্কে প্রপার ধারণা দিব। এরপর গুগল শিট, ড্রাইভ, জিমেল এগুলো সম্পর্কে শিখবো, জানবো। এরপর আমাদের যে মেন স্কিলটা ডেভেলপ করব গ্রাফিক ডিজাইনের ভিতরে, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। এর জন্য যে 2টা সফটওয়্যার সব থেকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। পাশাপাশি প্রেজেন্টেশনের জন্য আমাদের ফটোশপ প্রয়োজন হয়। তো এই 2টা সফটওয়্যার সম্পর্কে প্রপারলি জানানো হবে, শেখানো হবে এখানে বসিয়ে, মানে সরেজমিনে। এরপর আমাদের যে মেন স্কিলটা সেটা হচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, স্টেশনারি, টি শার্ট, ব্রোশিয়ার, ফ্লায়ার, ব্যানার্স এইগুলা। তো আমাদের শেখার মানে স্কিল ডেভেলপের পর্বটা হচ্ছে 3 মাসের। এই 3 মাস ধরে আমরা শিখবো, স্কিল ডেভেলপ করব। আর আমি আশাবাদী এবং পূর্বের ব্যাচের অভিজ্ঞতা থেকে বলছি যে 3 মাসই যথেষ্ট। 3 মাস অনেক সময়। এই 3 মাসের ভিতরে আপনি এই যে এখানে যে মার্কেট প্লেসগুলোতে আপনাদের কাজ দেখালাম, এই ধরনের কাজ আপনি শিখতে পারবেন। কাজ শেখাটা আপনাদের জার্নির মানে ফ্রিল্যান্সিংয়ের এই 6 মাসের জার্নির অর্ধেক। কাজ শিখে মানে অনেক মানুষ কাজ পারে কিন্তু আর্নিং করতে পারে না। কারণ হচ্ছে মার্কেট প্লেসটা অনেক বেশি এখন কঠিন হয়ে গিয়েছে, কম্পিটিশন বেড়ে গিয়েছে। মানে সহজে আর্নিং করা যাচ্ছে, সচরাচর চাকরি বাকরি কম দেশে, তো অনেক মানুষ ফ্রিল্যান্সিংয়ে ঝুঁকছে। তো এখানে সবাই অনেক মানুষ স্কিল ডেভেলপ করে কিন্তু প্রপারলি আর্নিংয়ে যেতে পারে না। আর্নিংয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা দীর্ঘদিনের একটা প্রচেষ্টায় আমাদের নিজেদের আইডেন্টিটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে হয়, প্রফেশনালভাবে উপস্থাপন করতে হয়। এখানে যে আইডিগুলো দেখালাম, এই যে এক একজনের প্রেজেন্টেশন, এইগুলো তো 1 দিনে 2 দিনে সম্ভব না, 1 মাস 2 মাসে সম্ভব না। এদের এই যে এক একজনের 100, 200, 30টা 40টা করে কাজ রানিং রয়েছে, এই পর্যায়ে আসতে গেলে তাকে তো অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে, অনেক বেশি সময় ব্যয় করে কাজটা শিখতে হয়েছে, তাই না? তো আমাদের মার্কেট প্লেসের যে পজিশনটা, এর জন্য আমরা বাকি 3 মাস সময় ব্যয় করব। মানে আমি কোর্সের অর্ধেক সময়টা মার্কেট প্লেসে দিচ্ছি, কারণ হচ্ছে আমি চাই
কোর্স চলাকালীন সময়ের ভিতরে যেন আপনাদের আর্নিংটা শুরু হয়, এতে করে আপনারাও হ্যাপি, আমিও হ্যাপি। ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে, freelancer.com, আপওয়ার্ক, ফাইবার, এইগুলোতে প্রফেশনালভাবে আইডি ক্রিয়েট করা, নিজেদের যেই স্কিলটা, ওই স্কিলটা সুন্দরভাবে উপস্থাপন করা, এই জার্নিটা 3 মাসের, বাকি 3 মাসের, এবং এই 3 মাসের ভিতরে আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনাদের আর্নিংটা শুরু হবে। আচ্ছা, এই ছিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের পর্বটা। এবার আসি আমাদের ব্যাচ 5-এর ক্লাসের যে মডিউলটা, ওটাতে। আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো বললাম, এর ভিতরে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা এখন বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই যে লোগো ডিজাইনটা বুঝলাম, কিন্তু যে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, সুন্দর। ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন কি, এটা সম্পর্কে যদি একটু বলি, একটা বিজনেসকে ব্র্যান্ডিং করার জন্য যা যা প্রয়োজন হয়, মানে সচরাচর যেগুলো প্রয়োজন হয়, আমি যদি ব্র্যান্ড স্টাইল গাইডে আসি, দেখেন এখানে এদেরও অনেকগুলো করে কাজ রানিং রয়েছে। আমি যদি এইটাতে যাই, 2টা কাজ রানিং। দেখেন, একটা লোগোই হলে হয় না একটা কোম্পানির, ওই লোগোটার কালার সম্পর্কে প্রপারলি জানাতে হয়, ফন্ট সম্পর্কে মানে লেখার ধরনটা সম্পর্কে বোঝাতে হয়, বা সিলেক্ট, আমরা ডিজাইনার তাকে সিলেক্ট করে দিই। তারপর হচ্ছে যে ওরা যদি কোনো অ্যাপস লঞ্চ করে, অ্যাপস আইকন করে দিতে হবে ওদের। দেখেন এখানে ওদের কি ধরনের ফন্টে ব্যবহার করেছে সেটা দেখাচ্ছে। এরপর বিজনেস কার্ড, ফ্লায়ার। আমি আমার একটা কমপ্লিট হওয়া কাজই দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এটা আমার একটা কমপ্লিট হওয়া কাজ। দেখেন, এর ব্র্যান্ডিং করা হয়েছিল, এটা লোগো ডিজাইন করে দিয়েছিলাম, এটা বিজনেস কার্ড, এটা মেনু কার্ড, প্যাকেজিং ডিজাইন। এই যে কমপ্লিট সেটআপ, মানে একটা বিজনেস ব্র্যান্ডিং করার জন্য যা যা প্রয়োজন হয়, এইগুলো আমরা এই 3 মাসে শিখব। লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, মেনু কার্ড। এরপর সোশ্যাল মিডিয়ায় প্রচারণার জন্য একটা বিজনেস তো শুধুমাত্র ওই মানে কাগজের সীমাবদ্ধ না, ওরা তো প্রচারণার জন্য অনলাইনেও ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলোতে প্রচারণা করে। তো ওখানে পোস্ট করা, পোস্ট ডিজাইন, ওদের কোম্পানির কাভার ডিজাইন, এইগুলো আমরা এই 3 মাসে শিখব। আশা করি এটা ক্লিয়ার। এইবার দেখেন, ওরিয়েন্টেশন ক্লাসের যে বিষয়টা, এটা ক্লিয়ার করলাম। এরপর কম্পিউটার ইন্ট্রোডাকশন। আর কোনো কারোর প্রশ্ন তো নাই, তাই না? আমরা তাহলে ক্লাসের প্রসেসে এগোতে পারি। এখানে অনেকে আছে যারা কম্পিউটার সম্পর্কে তেমন একটা বোঝে না বা ধারণা নাই, তো আমার উচিত হবে একদম শুরু থেকে শুরু করা, কম্পিউটারে একদম অন করা থেকে শুরু করা, তাই না? এটা আমার উচিত হবে। তো কম্পিউটার অন করতে পারেন না কে কে আছেন, একটু হাত তোলেন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। আচ্ছা, দেখেন আমি একদম প্রথম থেকে শুরু করি। আচ্ছা, কম্পিউটার ইন্ট্রোডাকশন মানে কম্পিউটার কি, এটা সম্পর্কে তো সবার ধারণা আছে, যেহেতু সবার আইসিটি বই টই ছিল। তো কম্পিউটার কি? পিসি, পার্সোনাল কম্পিউটার, তাই না? কম্পিউটার পাওয়ার বাটন দিয়ে শুরু করি। হ্যাঁ, দেখেন কম্পিউটারে তো 2টা অংশ থাকে, তাই না? একটা মনিটর, আর একটা সিপিইউ। এই সিপিইউতে একটা পাওয়ার বাটন থাকে, এই যে পাওয়ার আইকন তো সবাই পরিচিত আছেন, এরকম একটা বাটন থাকে, ওটাতে প্রেস করলে কম্পিউটার অন হয়। আর অফ করার জন্য আমাদের কি করতে হয়? শাট ডাউন দিতে হয়। এই যে এখান থেকে শাট ডাউন দিতে হয়, দিলে মানে কম্পিউটার অফ হয়। আবার ওইটা চাপ দিয়ে বন্ধ করতে যাবেন না, ওইটা রাইট ওয়ে না। রাইট ওয়ে এখান থেকে শাট ডাউন দেওয়া, ঠিক আছে? আশা করি অন করা সম্পর্কে বুঝেছেন। এবার সরাসরি সবাই অন করবেন। আমি সবার পিসিতে কারেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা,
সবাই সবার পিসির সামনে দেখেন একটা সিপিইউ আছে, ওই সিপিইউর পাওয়ার বাটনে ক্লিক করে কম্পিউটার অন করতে পারেন, যাদের ধারণা নাই। আচ্ছা এখানে আসেন, কম্পিউটার অন করে, সবাই সবার কম্পিউটারটা অন করে। আচ্ছা নাই, উঠে একটু হেল্প করো, তুমি অনেকে খুঁজে পাবে না। না লাইট মারো, লাইট মারো। ওইটা না, ওইটা না, পিছনে কম্পিউটারের পিছনে একটা সিপিইউ আছে, ওখানে নাই হেল্প করো। যে বোঝে সে পাশের জনকে একটু হেল্প করে, আর যে বোঝেন না একটু বুঝে নেন। আচ্ছা আচ্ছা আমি এটা খাই পাবো না, এটা হচ্ছে আপনার সামনে ছোট বাটন, এই বাটনটা অন হয়েছে। ওকে একটু অপেক্ষা করেন, শিখাই দেবেন, নাই সবাইকে একটু শিখাই দিবেন। হ্যাঁ না বুঝলে যে বুঝেন না কম্পিউটার অন করা একটু শিখে রাখেন। পাওয়ার বাটনটা দেখা যাও, দাও ভাই, এটা অন। সামনে যে সিপিইউ বক্স আছে না, পাসওয়ার্ড 6টা 0। আচ্ছা সব কম্পিউটারের পাসওয়ার্ড 6টা 0। আচ্ছা কম্পিউটার অন করা তো সবাই বুঝলেন তাই না? এবার এদিকে খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন সবাই। এবার কি হচ্ছে ওইটাতে? আপনার ল্যাপটপ আনবে? আচ্ছা সবাই তো পিসি অন করেছেন তাই না? অন কর, হ্যাঁ কর্নারটা অন হয়নি, পাসওয়ার্ড 6টা 0। আচ্ছা নাম্বার লক লক রয়েছে, হেল্প করো তো। আচ্ছা এবার এদিকে খেয়াল করেন, সবার সামনে কম্পিউটার আছে। এবার দেখেন মাউস থেকে শুরু করি। মাউস এর হচ্ছে এটা একটা বাটন, এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা বাটন, ডান পাশে এটাও বাটন। লেফট বাটন বলে এটা, এটা রাইট বাটন বলে। আর মাঝখানে দেখবেন একটা চাকা আছে, এটাকে হুইল বলে, বা স্ক্রল করার জন্য এটা প্রয়োজন হয়। এবার কিছু কিছু মাউসে এখানে দুইটা এক্সট্রা বাটন থাকে, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড আর একটা হচ্ছে ফরওয়ার্ড। তো এই দুইটা আমাদের অত প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে লেফট বাটন আর রাইট বাটন। আমরা যে ফোনে যে কোনো কিছু ক্লিক করি না, ওই ক্লিকের জন্য এই বাম বাটন প্রয়োজন। কম্পিউটারে কোনো অ্যাপসে ঢোকার জন্য এই লেফট বাটন বা বাম বাটনটা প্রয়োজন। এবার এটা রাইট বাটন। এবার আসেন কিবোর্ডের পরিস্থিতিতে, এদিকে খেয়াল করেন সবাই। এটা হচ্ছে কিবোর্ড, সবার সামনে আছে হয়তো, কারোর কিবোর্ড একটু ছোট, কারোরটা এক এক ডিজাইনের হয়, কিন্তু যে মেন বিষয়টা সবগুলো একই। এইদিকে খেয়াল করেন সবাই, এই যে প্রথমে ইএসসি এই বাটনটা কোনো অ্যাপসে যদি আমরা মানে ঢুকে যাই, মানে বের হতে পারি না পারি, আবার অনেকগুলো কাজের ক্ষেত্রে এটা ইএসসি প্রয়োজন হয়, এটা অতটা প্রয়োজন নাই। এরপর এগুলো ফাংশন কি, এগুলোও অতটা প্রয়োজন হয় না আমাদের কাজের ক্ষেত্রে। এরপর এই বাটনগুলোও তত প্রয়োজন নেই, এই যে স্ক্রল লক, তারপর হচ্ছে আলো জ্বালানো, ওই যে কিবোর্ডে আলো যারা জ্বালায় ওই সব ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। এরপর খেয়াল করেন এর উপরের যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে, এটা নাম্বার কি। এরপর হচ্ছে এগুলো হচ্ছে লেটার কি। এরপর বাম পাশে যেগুলো প্রয়োজন আমাদের, যেমন হচ্ছে শিফট কন্ট্রোল অল্টার, এই বাটনগুলো সব থেকে বেশি প্রয়োজন হয়। আর এই যে ক্যাপস লক লেখা রয়েছে, এই বাটনটার সাহায্যে আমরা লেখাগুলোকে ছোট বড় করতে পারি। এই ক্যাপস লক অন থাকলে এই মাঝের এই বাতিটা জ্বলে, এই লাইটটা জ্বলে। এই ক্যাপস লক অন করলে দেখেন, খেয়াল করেন এখানে আলো জ্বলবে।
আবার এই জায়গায় দেখেন নাম্বার লক, এই যে এখানে নাম্বার লক রয়েছে, এটাতে ক্লিক করলে এই আলোটা জ্বলবে, এই নাম্বার লককে ক্লিক করলে এই আলোটা জ্বলবে। এই নাম্বার লক থাকলে এইগুলোতে আর কাজ হবে না, এই নাম্বার লক থাকলে এই নাম্বার কিতে কাজ হবে না। আমাদের কিবোর্ডে দুই জায়গা হচ্ছে নাম্বার কি থাকে, এখানে এক জায়গায় আর ডান সাইডে এক জায়গায়, মানে আমাদের কম্পিউটার হচ্ছে কাজ অনেক দ্রুত করা যায়। এই জন্য কম্পিউটার, ফোনে মনে করেন অতটা আমরা তাড়াতাড়ি কোনো কাজ করতে পারি না, তুলনামূলক কম্পিউটারের কিবোর্ডে আমরা দ্রুত কাজ করতে পারি। দেখেন এখানে নাম্বার আছে, এরপর আছে স্ক্রল লক, এই বাটনটা ক্লিক করলে এই আলোটাও জ্বলে। আচ্ছা, আমাদের যেটা প্রয়োজন হবে সব থেকে বেশি সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট। এই বাটনগুলো হয়তো দেখেছেন, এই বাটন এই পাশেও আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে। কাজের সুবিধার্থে ওই এই পাশের তারও যেই কাজ, ডান পাশের তারও সেই কাজ, আমাদের সুবিধা মতো যেটা যখন প্রয়োজন হয় সেটা আমরা প্রেস করব। এরপর খেয়াল করেন এই নাম্বার বা লেটার কির নিচে যে বড় বাটনটা আছে এটা হচ্ছে স্পেস। স্পেস বলতে লিখতে লিখতে একটা গ্যাপ দিতে হয়, স্পেস, এটা সেই স্পেস বার। এরপর এন্টার, এই এন্টার বাটন মানে আমরা কোনো অ্যাপসে ক্লিক করে আমরা চাইলে এন্টার প্রেস করে প্রবেশ করতে পারি, বা লিখতে লিখতে সেকেন্ড লাইন করতে হলে আমরা এন্টার প্রেস করি। আমরা এগুলো কাজ করতে করতে সব কিছুতেই অভ্যস্ত হয়ে যাব। 5-7টা ক্লাস করবেন, দেখবেন কম্পিউটারের বেসিক সব ক্লিয়ার হয়ে যাবে। এরপর কি আছে দেখেন, এর উপরে যে এটা লেফট অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাক স্পেস। কোনো কিছু লিখলেন, এবার স্টেপ বাই স্টেপ মুছতে চাইবেন, তখন হচ্ছে এই ব্যাক স্পেসের প্রয়োজন পড়বে। আপনারা এটা ভেবে বিচলিত হবেন না যে কি বলছে, কিছুই তো বুঝতে পারছি না, মাথায় থাকছে না, এরকম ভাবার কোনো দরকার নেই। আপনাদের সবই ক্লিয়ার করা হবে, জাস্ট একটু দেখে যান। এদিকে খেয়াল করেন, এখানে হচ্ছে এই যে ডিলেট বাটন আছে, কোনো কিছু আমরা ডিলেট করতে চাইলে এই যে ডিলেট বাটন প্রেস করে ডিলেট করতে পারছি। এরপর 4টা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, লিখতে লিখতে আমার মনে হলো একটু বামে যাব, কিংবা অনেক ক্ষেত্রে আমাদের অ্যারো চিহ্নর প্রয়োজন হয়, পরবর্তীতে আপনারা সব বুঝতে পারবেন ক্লিয়ারলি। আর এই ডান সাইডে এটা তো নাম্বার কি, এগুলো তো বুঝতে পারছেন, প্লাস মাইনাস সবই আছে। ডান সাইডে যে এন্টার, তো এই হচ্ছে কিবোর্ডের পরিচিতি। আপনারা জাস্ট যতটুকু শুনেছেন, মাথায় না থাকলেও চিন্তা নাই, আমি সবই ক্লিয়ার করবো আস্তে আস্তে। এবার আসি আমরা প্র্যাকটিক্যাল কাজে। আমরা নোটপ্যাড থেকে শুরু করি। কম্পিউটার মানে, আচ্ছা অপারেটিং সিস্টেম সম্পর্কে আগে একটু বলি। আমরা ফোন চালাই, তাই না? ফোনের, অ্যান্ড্রয়েড ফোনের যে অপারেটিং সিস্টেম, এটার নাম কি বলতে পারবেন? অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড হচ্ছে অপারেটিং সিস্টেম, মানে ওর যে ফাংশনালিটি যে বিষয়গুলো, এগুলো সাজিয়েছে একটা অপারেটিং সিস্টেমে, সেই সিস্টেমটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড। কম্পিউটারের অপারেটিং সিস্টেমের নাম কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? কম্পিউটারের অপারেটিং সিস্টেমের নাম কি? উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ, তাই না? আরও অপারেটিং সিস্টেম আছে। যারা অ্যাপেল ইউজার তাদের ক্ষেত্রে ম্যাক, ওদের আলাদা সিস্টেম, ওদের ফাংশনালিটি আলাদা। এরপর যারা হ্যাকার বা হ্যাকিং ট্যাকিং করে, তাদের অপারেটিং সিস্টেম আলাদা হয়, সাধারণ হয় না। ওদের লিনাক্স আছে, মানে অন্যান্য ক্ষেত্রেও এইসব অপারেটিং সিস্টেম চালায়। টর আছে। তো ওইগুলো বিষয়ে আমরা বিস্তারিত জানবো না, আমাদের তো কম্পিউটার সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন, তাই না? কম্পিউটার সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। আচ্ছা, এটা বলতে পারবেন, এটা তো আপনারা হয়তো আইসিটি বইতে পড়েছেন, 1 মেগাবাইট সমান কত গিগাবাইট? মানে গিগাবাইট না, বাইট, জাস্ট বাইট। 1024 হচ্ছে মেগা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু এটা সম্পর্কে একটু ক্লিয়ার হই। 8 বাইটে মেবি 8 বিটে 1 বাইট, 8 বিটে 1 বাইট, মানে এটার উপরেই কম্পিউটারে যাই হয়, আপনি একটা ভিডিও পাঠাবেন, ওইটাও কিন্তু বিটের সাহায্যে যায়, এমবির সাহায্যে যায়। এটা সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলছি। দেখেন, আমরা কম্পিউটারে যাই দেখি, এগুলো কম্পিউটার কি বলেন তো?
না না, কম্পিউটার হচ্ছে গাণিতিক, মানে এটা হচ্ছে গাণিতিক বিশ্লেষণ করে, তাই না? এটা আপনি যাই করবেন এটা 1010 মাধ্যমে এটা পরিচালিত হয়। ওটার কি বলে বলেন তো? বায়োনারি কোড, তাই না? বায়োনারি কোডের মাধ্যমেই কিন্তু কম্পিউটার পরিচালিত হয়। আপনি যে ফোনে কথা বলেন, আপনার এই যে এক এক দেশ থেকে আরেক দেশে কথা যাচ্ছে আসছে, কিংবা ছবি পাঠাচ্ছেন, ভিডিও কল দিচ্ছেন, যাচ্ছে আসছে, ওরা কি হচ্ছে জাস্ট কথা যায় না, এই বায়োনারি কোড আদান প্রদান করে, এর মাধ্যমেই হচ্ছে আমাদের যোগাযোগ বা সব কিছুই পরিচালিত হয়। আমরা যেসব সফটওয়্যার ইউজ করি, এই সফটওয়্যারগুলোও কিন্তু এই বায়োনারি কোডের মাধ্যমেই সব কিছু পরিচালিত হয়। এটা আপনাদের বুঝতে হবে, আমাদের কোর বিষয়টা বুঝতে হবে। দেখেন তো এই বায়োনারি কোডের যে বিষয়টা, বায়োনারি কোড, দেখেন বায়োনারি কোড দিয়ে যদি সার্চ দিই, এটা 1010 এইসব দিয়েই হয়। আমি যদি ইমেজে যাই, দেখেন এরকম কম্পিউটার পরিচালিত হয় এই 1010 দিয়ে। তো আমরা একটু ক্লিয়ার হই, আমরা এতদিন এগুলো শুনে এসেছি, আমরা এটা একটু ক্লিয়ার হব। আচ্ছা আমি একটু আচ্ছা এটা বলি, এটা এখানে খেয়াল করেন, এইটা দেখলে বুঝতে পারবেন। আরো ইজিতে আসি, এই দেখেন 1 বিট, 1 বায়োনারি ডিজিট, 1 বায়োনারি ডিজিট, এটা হতে পারে 1, হতে পারে 0। 8 বিটে 1 বাইট, 8টা বিটে হয় 1টা বাইট। এরপর 1024 বাইটে হয় 1 কিলোবাইট। 1 কিলোবাইট কিন্তু খুবই সামান্য জিনিস। এরপর 1024 কিলোবাইটে হয় 1 এমবি। 1 এমবি মানে একটা ফোনে ছবি তুলি 4-5 এমবি হয়ে যায়, তাহলে বোঝেন কত বিটে হয়ে যাচ্ছে, কত বাইটে 1 এমবি হয়। এরপর 1024 এমবিতে হয় 1 জিবি। 1 জিবি একটা হিউজ অ্যামাউন্ট, তাই না? 1024 জিবিতে হয় 1 টেরাবাইট। 1024 টেরাবাইটে হয় 1 পিবি। এগুলো জানা দরকার নেই, আমরা অল্প জানলেই হচ্ছে, এত বড়তে যাচ্ছি না। তো এইভাবেই যে কোনো ছবি, যে কোনো ডিজাইন, যে কোনো ভিডিও এই স্ট্রাকচারেই কিন্তু গঠিত হয়, তাই না? তো আমরা আজকে যেটা শিখবো হচ্ছে নোটপ্যাড, ফাইল সেভ অ্যাজ, ফাইল ম্যানেজমেন্ট, এইগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করব। তার আগে আসি, আমরা ফাইল ম্যানেজমেন্টটাই আগে আসি, তারপরে নোটপ্যাডে আসবো। আমরা প্রথমে ফাইল ম্যানেজমেন্টে আসি। আমরা কম্পিউটারে একদম বেসিকটা ভালোভাবে শেখার বা বোঝার চেষ্টা করব। এইদিকে খেয়াল করেন সবাই, দেখেন আপনাদের পিসিতে নিচে দেখতে পারবেন এই যে এই আইকনটা, ফাইল এক্সপ্লোরার, এটাতে যদি ক্লিক করেন আপনাদের হয়তো এই ইন্টারফেসটা হোয়াইট থাকতে পারে, আমারটা ব্ল্যাক, কারণ এই মুড চেঞ্জ করা, ডার্ক মুড করা, তাছাড়া সবই এক। এদিকে খেয়াল করেন সবাই। আচ্ছা সবাই কি পিছন থেকে এটা ক্লিয়ারলি দেখতে পারছেন? হালকা ঝাপসা, কিন্তু মূল বিষয়টা তো বুঝতে পারছেন কি দিয়ে কি হচ্ছে, তাই না? এদিকে খেয়াল করেন, এখান থেকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এর ভিতরে আমরা বাম পাশে দিস পিসিতে ক্লিক করব। এদিকে খেয়াল করেন সবাই, দিস পিসিতে ক্লিক করব। করার পর আমরা আমাদের কম্পিউটারের যে হচ্ছে মেমোরি বা স্টোরেজ, এটা সম্পর্কে আমরা একটু ক্লিয়ারলি জানার বা বোঝার চেষ্টা করি। এখানে আমি 4টা স্লট দেখতে পাচ্ছি, আপনাদের হয়তো 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, এক একটা পিসিতে এক এক রকম হয়, এটা নিজের মতো করে বানিয়ে নেওয়া যায়। সবাই কি এই পর্যায়ে আসতে পেরেছেন? ফাইল এক্সপ্লোরারে গিয়ে এই স্লটগুলো কি দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা এবার এদিকে খেয়াল করেন, এবার এখানে 4টা স্লট, এর ভিতরে একটা প্রথম স্লটটা হচ্ছে লোকাল ডিস্ক সি। আচ্ছা নাইম একটু হেল্প করো, সিয়াম একটু উঠে একটু হেল্প করো, কারোর বুঝতে অসুবিধা হলে একটু ই করতে হবে।
আচ্ছা এদিকে খেয়াল করেন এবার সবাই। তো এখানে 4টা স্লট দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে সি ড্রাইভ বলে, লোকাল ডিস্ক সি নামে পরিচিত। এটার ভিতরে আমরা কোনো গুরুত্বপূর্ণ ফাইল রাখবো না। একটু আগে যে কথা বলছিলাম যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ, ওইটা এর ভিতরে ইনস্টল করা এই স্লটে। তো এর ভিতরে আমরা কোনো গুরুত্বপূর্ণ ফাইল রাখবো না। দেখেন এখানে উইন্ডোজ নামে একটা আইকনও আছে, যে স্লটের ভিতরে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা আছে। কোন এর ভিতরে আমরা কেন রাখবো না, এটাও তো প্রশ্ন হতে পারে, তাই না? এর ভিতরে আমরা গুরুত্বপূর্ণ ফাইল কেন রাখবো না? এর কারণ হচ্ছে আমরা যে অপারেটিং সিস্টেম চালাই এটা কিন্তু পেইড সফটওয়্যার, কিন্তু আমরা চালাই ফ্রিতে, তাই না? তো যে কোনো কারণবশত আপনার যদি অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে, এটা করে কিছুদিন পর পর উইন্ডোজ ক্র্যাশ করে, আপনি যখন প্রোডাক্টিভ ওয়েতে রেগুলার কাজ করবেন মাঝে মধ্যে ক্র্যাশ করতেই পারে। তো আপনার সেফটির জন্য আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এই ফাইলে এই স্লটের ভিতরে রাখলে এই পুরো স্লট সহ ক্র্যাশ করে ডিলিট হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো এর ভিতরে রাখবো না। আর বাকি যে স্লটগুলো রয়েছে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, তো হ্যাঁ একটা আছে, তাই না? তো ওই স্লটের ভিতরে আমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সব ফাইলগুলো ওর ভিতরে রাখবো। এরপর এখন কথা হচ্ছে এই লোকাল ডিস্কের ভিতরে কি কি থাকে। দেখেন এর ভিতরে আমরা ঢুকবো না, এর ভিতরে ঢোকার প্রয়োজন নেই। ওই লোকাল ডিস্কের ভিতরে এই ওয়ালপেপার, মানে আমাদের কম্পিউটারের ওয়ালপেপারকে কি বলে বলেন তো? ডেস্কটপ বলে, তাই না? দেখি তো, এই দেখেন ডেস্কটপ এটা বলে, মানে ডেস্কটপ। আমরা ওখানেও আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো রাখতে পারি, কিন্তু আমরা ওখানে লং টার্মে আমরা কোনো ফাইলগুলো রাখবো না, কারণ ওখান থেকেও ফাইল ক্র্যাশ করে। এই যে ডাউনলোড, ডকুমেন্ট, মিউজিক, পিকচার, ভিডিও, এর ভিতরে কোনো ফাইল আমরা রাখবো না। আমরা কোথায় রাখবো ফাইল, মানে গুরুত্বপূর্ণ ফাইল সেগুলো রাখবো আমরা এইসব স্লটে। সি ড্রাইভ বাদে অন্য যে স্লটগুলো আছে ওর ভিতরে সাজিয়ে রাখবো। আমার কথা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? ওকে, তাহলে ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে টুকটাক আস্তে আস্তে সবই ক্লিয়ার করব। তার আগে আমরা একটা নোটপ্যাডের সাহায্যে আমরা একটা ফাইল সেভ করা শিখবো, লেখা শিখবো। দেখেন আমি কম্পিউটারে বেসিক থেকে শেখানো শুরু করছি, তার মানে এই না আমি বেসিক নিয়ে আমি 5-7টা ক্লাস করাবো, এরকম না। আজকের ক্লাসে আপনাদের বেসিক একদম ক্লিয়ার করব। আজকের ক্লাসে বেসিক ক্লিয়ার করব, হয়তো সবাই অভ্যস্ত হবেন না, সামনের 2-3টা ক্লাসের ভিতরে আপনাদের কম্পিউটারের বেসিক সব ক্লিয়ার হয়ে যাবে। তো এইদিকে খেয়াল করেন, আমি নোটপ্যাড ওপেন করব। এখন কথা হচ্ছে কম্পিউটারে নোটপ্যাড ওপেন করব, আমরা যদি এই নিচে নোটপ্যাড না থাকে সেক্ষেত্রে আমরা এটা কোথায় খুঁজে পাবো? এদিকে সবাই একটু খেয়াল করেন, আমি দেখছি সবাই অমনোযোগী। এই আমি যখন কথা বলি তখন একটু কষ্ট করে মাউসটা ছেড়ে দিবেন। এদিকে খেয়াল করেন, এই যে নোটপ্যাড, মানে নোটপ্যাড কি, এর ভিতরে লিখতে হয়। আমাদের কোনো লেখা যদি সংরক্ষণ করার প্রয়োজন হয় সেটা আমরা নোটপ্যাডে আপাতত সংরক্ষণ করা দেখি, এবং ফাইল সেভ করা শিখবো, সেভ অ্যাজ করা শিখবো। এবং এইগুলো, এই যে সেভ করা, সেভ অ্যাজ, ফোল্ডার করা, এইগুলো ম্যাক্সিমাম অন্যান্য যত অ্যাপস আছে, সফটওয়্যার আছে, সবগুলো একটা যদি শিখে যান বাকিগুলো ইজি হয়ে যাবে। একটু খেয়াল করেন, এই নোটপ্যাড যদি এখানে না পান, আপনারা এখান থেকে অ্যাপস, এখানে দেখেন আমার কম্পিউটারে যত সফটওয়্যার ইনস্টল করা আছে সেটা বাম পাশে উইন্ডো আইকনে ক্লিক করলে এগুলো এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে অনেক সময় খুঁজে পেতে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনারা এই যে সার্চ বার আছে, নিচে সার্চ বার আছে বাম সাইডে, এখানে সার্চ দিয়েও খুঁজে বের করতে পারবেন। দেখেন আমি সার্চ দিচ্ছি NOT, এই দেখেন নোটপ্যাড সামনে সাজেস্ট চলে এসছে। তো এখানে ক্লিক করলে আমরা নোটপ্যাডে আসতে পারছি। এবং দেখেন আমি এটা আনপিন করে আপনাদের একটু দেখাই, আনপিন টু টাস্ক বার, এটা এখানে পার্মানেন্টভাবে পিন করা রয়েছে। আমি এটা আনপিন করি, দেখেন এখানে আমি খুঁজে পাচ্ছি না নোটপ্যাড। তো আমরা কি করব, এখান থেকে সার্চ বারে গিয়ে নোট লিখলে নোটপ্যাড চলে আসবে, এখানে ক্লিক করলে নোটপ্যাডটা ওপেন হবে। তো এইটা আমি যদি কেটে দিই, এখন দেখেন এটা গায়েব হয়ে যাচ্ছে, এখানে থাকছে না। তো এই অ্যাপসটা আমার তো প্রতিনিয়ত প্রয়োজন হতে পারে, তাই না? ইব্রাহিম ভাই, আমি একটু আগে বললাম আমি যখন কথা বলি মাউসটা রেখে দেন, আমি যখন কথা বলি একটু মাউসটা রেখে একটু এইদিকে খেয়াল করেন। তো
এই অ্যাপসটা এখানে পার্মানেন্ট ভাবে রাখার জন্য কি করতে পারি, পিন করতে পারি। সেটা কিভাবে খেয়াল করেন, এখান থেকে আমি নোটপ্যাডে গেলাম, এই দেখেন নিচে এখানে নোটপ্যাড দেখতে পাচ্ছি, এটার উপর রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার, এই দেখেন এই অপশনে ক্লিক করলে এটা যদি আমি কেটেও দিই তবুও এটা এখানে থাকবে, এবং এটা ডানে বায়ে আমি সরাতে পারি। মাউসের লেফট বাটন ক্লিক করে আমি বামে সরিয়ে যে কোনো এক জায়গায় প্লেস করে রাখতে পারছি। তো এটা সবাই একটু করে দেখান এবং নোটপ্যাডটা ওপেন করেন, সবাই নোটপ্যাডটা ওপেন করেন। নাইম একটু ওঠো, তন্ময় একটু উঠে সবাইকে হেল্প করো, যে কেউ যদি বুঝতে না পারে একটু হেল্প করতে হবে। নাইম এবার আসলে সামনে একটু দেখাই দাও, সবার হয়ে গেছে তাই না? আচ্ছা হয়নি এমন কেউ আছেন নাকি, নোটপ্যাড ওপেন করতে পারেননি এমন কেউ আছেন? নাই। এইদিকে খেয়াল করেন, এবার এইদিকে খেয়াল করেন, এবার এখানে সবাই সবার নামটা লিখে ফেলবেন। বড় হাতের করতে হলে ক্যাপস লকে চাপ দিতে হবে, ক্যাপস লক চাপ দিলে সব বড় হাতের হবে। আর যদি একটা অক্ষর বড় হাতের করতে হয় সেক্ষেত্রে শিফট ধরে যে অক্ষরে প্রেস করবেন সেটা বড় হাতের হবে, বাদ বাকিগুলো ছোট হাতের এমনিতে নর্মালভাবে ছোট হবে। আচ্ছা নাম লেখার ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করি, এদিকে খেয়াল করেন, আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই, প্রথম হাতের লেখাটা যদি বড় হাতের করতে চান দুইটা মেথড আছে, একটা হচ্ছে শিফট প্রেস করে আপনি যে কোনো অক্ষরে চাপ দিলে সেটা বড় হাতের হবে, বড় হাতের করলাম। আরেকটা মেথড কি, ক্যাপস লক অন করে যদি আপনি কিছু লেখেন সবই বড় হাতের হবে, ঠিক আছে? তো ক্যাপস লক অন করে বড় হাতের করতে পারেন, অথবা শিফট চেপে ধরে একটা অক্ষরে প্রেস করবেন সেটাও বড় হাতের হবে, শিফট প্রেস করে ধরে অক্ষরে প্রেস করলে বড় হাতের হবে। তো আমি আমার নামটা লিখলাম, লেখার পরে আমি চাচ্ছি এই ফাইলটাকে আমি সেভ করব। এর জন্য কি কি পদ্ধতি মানে কি ভাবে করা যেতে পারে দেখেন, ফাইল থেকে সেভ, অথবা এর শর্টকাট কি হচ্ছে Ctrl+S, কন্ট্রোল চেপে ধরে এসে প্রেস করলেও এই একই কাজ হবে। আর ম্যানুয়াল ভাবে ফাইলে গিয়ে সেভ, দেখেন ফাইলে গিয়ে সেভ করার সময় আমি একটা অপশন পাচ্ছি, আমার সামনে একটা পপ আপ এসছে, এখানে খেয়াল করেন সবাই, আমি কোথায় সেভ করব, ফাইলটাকে আমি কোথায় সংরক্ষণ করব এরকম একটা পারমিশন চাচ্ছে আমার থেকে। হাসান এদিকে খেয়াল করতে হবে, সবাই এদিকে একটু খেয়াল করেন, ফাইলটা আমি কোথায় সেভ করব এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। ফাইল থেকে সেভ, এটা আমি কোথায় সেভ করব, প্রথমত আমি ওয়ালপেপার মানে ডেস্কটপে সেভ করব। তো বাম পাশ থেকে ডেস্কটপে একটা ক্লিক করব, করলে ডেস্কটপে সেভ হবে। তো তারপরের অপশন কি, ফাইল নেম, ফাইল নেম কি দিব, আমি ক্লাস 1 দিচ্ছি, দিয়ে আমি নিচ থেকে এখানে সেভ প্রেস করতে পারি, অথবা কিবোর্ড থেকে দুইটা এন্টার বাটন আছে, যে কোনো একটা একদম ডান সাইডে নিচে এন্টারও প্রেস করতে পারেন, অথবা মাঝখানে এন্টারও প্রেস করতে পারেন, করলে এই ফাইলটা সেভ হয়ে যাবে। এখন যদি আমি এটা কেটেও দিই তাহলে দেখেন ক্লাস 1 নামে যে ফাইলটা সেভ করলাম এটা এখানে সেভ হয়েছে। আশা করি এটা সবাই করতে পারবেন। দেখেন এটা সবাই করেন তো, ক্লাস 1 নামে সবাই ডেস্কটপে নিজের নামটাকে সেভ করেন। কম্পিউটারের বেসিকটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা সবাই তো এটা সেভ করতে পেরেছেন তাই না? আমরা সেভ করাটা সবাই বুঝি, যারা কম্পিউটারের বেসিক বোঝে সেভ করাটা বুঝি, কিন্তু যেটা সম্পর্কে একটু কনফিউশন থাকে সেটা হচ্ছে সেভ অ্যাজ। সেভ বুঝলাম, সেভ অ্যাজ কি, এই দেখেন ফাইল থেকে যে সেভ অ্যাজ নামে একটা অপশন আছে এবং এটা জরুরি গুরুত্বপূর্ণ। আচ্ছা আমরা সেভ, আচ্ছা হয়েছে না, এটা ক্লিয়ার হয়েছে না? আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই,
আচ্ছা এনার হয়নি, এটা একটু ক্লিয়ার করছি আমি কি করছো আপনি বুঝেছেন? আপনি বুঝেছেন এটা? আপনি তো হেল্প করতে পারেন। এটা ওপেন করেন, আপনি সেভ করেন এটা। আচ্ছা এবার দেখেন আমরা একটা ফাইল সেভ করলাম এবং এখানে ডান সাইড থেকে এটা কেটে দিলাম। দেখেন এটা ওপেন করছি আবার, আমার এই ডকুমেন্টটা আমি যদি এখন কম্পিউটার অফও করে দিই এই ফাইলটা এখানেই থাকবে এবং এটার ফাইল সাইজ দেখছেন কতটুকু, মাত্র 10 বাইট, মানে অনেক ছোট একটা ফাইল। এবার এটা ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। যারা কম্পিউটার সম্পর্কে জানেন না দেখেন এটা চাইলে আমরা দুইভাবে ওপেন করতে পারি। এটা রাইট বাটন ক্লিক করে ওপেন, আবার এখানে একই সাথে মাউসের লেফট বাটনে দুইবার ক্লিক করতে হবে, তাহলে এটা ওপেন হবে। মাউসের লেফট বাটনে দুইবার ক্লিক করতে হবে, তাহলে এটা ওপেন হবে। এটা কেটে দেন, কেটে দিয়ে এখানে ডাবল ক্লিক করে এটা ওপেন করেন। তো সবাই কেটে দিয়ে ডাবল ক্লিক করে ওপেন করেন, মানে 1 সেকেন্ডের ভিতর দুইবার ক্লিক করবেন মাউসের লেফট বাটনে। মানে যারা কম্পিউটার সম্পর্কে একটু বোঝে না তাদের জন্য এই কথাগুলো আসলে দরকার আছে। আচ্ছা সবাই এটা তো ক্লিয়ার তাই না? ফাইল ওপেন করা সবার ক্লিয়ার। এবার আসেন আমি এরপরে আরো কিছু কথা আমি যদি লিখি, আমি কিছু সংখ্যা অ্যাড করলাম। আচ্ছা আচ্ছা দেখেন লেখাগুলো যদি বেশি ছোট মনে হয় তাহলে কিবোর্ডে যে কন্ট্রোল বাটন আছে না, কন্ট্রোল মানে একদম বাম পাশে নিচেরটা, ওটা চেপে ধরে মাউসের যে চাকাটা আছে ওইটা উপরের দিকে দিলে বড় হবে, নিচের দিকে দিলে ছোট হবে। কন্ট্রোল প্রেস করে ধরে চাকা ঘোরাতে হবে, তাহলে ছোট বড় হবে। এটা করেন তো সবাই। হ্যাঁ মাউসের সমস্যা? আচ্ছা ছোট বড় কি সবাই করতে পারছেন? কন্ট্রোল চেপে ধরে চাকাটা ঘোরাতে হবে, সামনের দিকে ঘোরালে বড় হবে, পিছনের দিকে ঘোরালে ছোট হবে। আচ্ছা এটা নিয়ে সবাই তো ক্লিয়ার তাই না? সিয়াম ওখানে হয়নি? হ্যাঁ হয়েছে? হয়েছে? আচ্ছা এদিকে খেয়াল করেন এবার। আচ্ছা সিয়াম তুমি আপাতত রাখো, পরে আমি ক্লিয়ার করছি। এবার দেখেন সেভ করাটা দেখলাম, এবার আমি আরো কিছু লিখলাম। লেখার সময় আমি যদি কেটে দিই, মানে আগে যা সেভ করেছিলাম এবং ওটা ওপেন করে আমি একটা পরিবর্তন ঘটালাম, ঘটিয়ে আমি যদি এখন কেটে দিতে যাই, এই যে ক্রস বাটন উপরে ডান সাইডে, এটা ক্রস মানে একদম কেটে দেওয়া। আর এটা হচ্ছে মিনিমাইজ, মানে সফটওয়্যার মানে ওই অবস্থায় থাকবে কিন্তু মিনিমাইজ করা থাকবে। তো আর এটা হচ্ছে ছোট বড় করা অপশন, এই যে এটা চাইলে আমরা ছোট বড় করতে পারি। এই যে এইভাবে ডান সাইডে যদি মাউসের কার্সরটা রাখি দেখবেন অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে, তখন মাউসের লেফট বাটন ক্লিক করে ডানে বাঁয়ে সরালে এটা ছোট বড় হবে। তো আমি যখন কেটে দিতে যাচ্ছি তখন একটা পারমিশন চাচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু, এই ফাইলটা কি সেভ করতে চাচ্ছেন? আমার কাছে পারমিশন চাচ্ছে। আমি যদি সেভ দিই তাহলে এই পরিবর্তনটা সহকারে ফাইলটা সেভ হবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আমি যদি এখানে সেভে ক্লিক করি, যে পরিবর্তনটা ঘটালাম, প্রথমে কি ছিল আমার নামটা ছিল তাই না, তারপরে কিছু লেখা সংখ্যা অ্যাড করেছি এবং এই অবস্থায় যদি আমি এখানে সেভ দিই তার মানে পরিবর্তনটা ঘটে তারপরে ফাইলটা সেভ হবে। আমার কথা হয়তো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর ডোন্ট সেভ দিলেই
কি হবে, ওই পরিবর্তনটা হবে না, ওই নামটাই থাকবে, আগে যেভাবে ফাইলটা ওপেন করেছিলাম ঠিক ওইভাবেই থাকবে। তো আমি সেভ দিচ্ছি, দেখেন ওপেন করলাম, ওই পরিবর্তনটা ঘটেছে। তারপরে আমি আবার বড় করে নিচ্ছি। এবার দেখেন সেভ অ্যাজ দেখবো, এবার ফাইল সেভ দেখলাম, এবার সেভ অ্যাজ দেখবো। আচ্ছা, তার আগে আমি চাচ্ছি যে আপনারা সবাই মিনিমাইজ করা শেখেন। মিনিমাইজ, আবার এই যে অ্যাপসে ক্লিক করলে ওপেন হবে। কারণ কথা হচ্ছে যে অ্যাপসগুলো রানিং রয়েছে তার নিচে দেখবেন একটা করে হালকা করে দাগ দেওয়া রয়েছে, তাই না? এখানে আমার কোন কোন অ্যাপস রানিং রয়েছে বলেন তো? ক্যামতাসিয়া, যেটাতে আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিও চলছে, নোটপ্যাড, এই যে ব্রাউজার চলছে। তো যে অ্যাপসটা রানিং রয়েছে সেটা বুঝবেন কিভাবে, নিচে একটা শ্যাডো দাগ দেওয়া থাকে। এরপর খেয়াল করেন, মিনিমাইজ বুঝলেন। এবার এই যে ছোট বড়টা, এটা ফুল স্ক্রিন করা যাচ্ছে আবার ছোট করা যাচ্ছে। এবার এই ছোট করে এটা চাইলে ডানে বায়ে সরানো যায়। ডানে বায়ে কিভাবে সরানো যায়? আচ্ছা, আমি যখন কথা বলছি এদিকে একটু খেয়াল করেন, এটা আপনাদের জন্য জরুরি, আপনারা অনেকে এগুলো সম্পর্কে অতটা বোঝেন না। খেয়াল করেন, এটা ডানে বায়ে সরাবো কিভাবে? এই জায়গা ক্লিক করে সরাইলে কিন্তু সরবে না, আপনাকে সরতে হবে এই যে উপরে যে একটা হেডার আছে, হেডার, এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে ডানে বায়ে সরাবেন মাউসটা, দেখবেন এটা মুভমেন্ট হচ্ছে। মাউসটা সরাতে হবে, ক্লিক করে ধরে মাউসটা সরাতে হবে, তাহলে ডানে বায়ে সরবে। এরপর চাইলে এটা ছোট বড় করা যায় কিভাবে? মাউসের কার্সরটা দেখেন এখন একরকম, এখানে আসছি, এখন লেখার মুডে চলে এসছে। আর এই ডান সাইডে কর্নারে গেলে দেখবেন অ্যারো চিহ্ন হচ্ছে। অ্যারো চিহ্ন মানে এখন আমি চাইলে ছোট বড় করতে পারবো, ডানের দিকে বড় করতে পারবো। তো মাউসের লেফট বাটন ক্লিক করে বামে গেলে ছোট হচ্ছে, ডানে গেলে বড় হচ্ছে। ক্লিক করে ধরে ডানে বায়ে সরাতে হবে। এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? সবাই একটু এটা করে দেখেন, সবাই এটা করেন। যারা কম্পিউটার চালায়নি কখনো তাদের জন্য এটা কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিচে উপরেও হবে। তাহলে মাউসের কার্সরটা নিচে নিয়ে আসতে হবে। মাউসের কার্সরটা নিচে নিয়ে আসলে উপর নিচে করা যাবে। আচ্ছা, সবাই ছোট বড় মুভমেন্ট করা সেটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আমি সেভ অ্যাজটা বোঝাই। আমি এটা আবার ওপেন করছি কেটে দিয়ে। আমি চাচ্ছি এই লেখাটা এইরকমই থাকবে, আমি আরেকটা ফাইল সেভ করব, ওইটা আরেকটা নাম হবে, আরেকটা নামে আরেকটা ফাইল সেভ করব, সেটা কিনা হচ্ছে অন্য কিছু হবে। আমি যদি এন্টার প্রেস করে আরও কিছু লিখি, এই লেখাটা আমি সেভ করব, কিন্তু আগের ফাইলটা আগের মতোই অক্ষত থাকবে। আমার কথা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন, এদিকে খেয়াল করেন। আগে যে ফাইলটা আমি ওপেন করলাম, করে আগের ফাইলটা আগের মতোই থাকবে, অক্ষত, মানে যেভাবে ওপেন করেছিলাম ওইভাবে থাকবে। আমি চাচ্ছি ওইটার আদলে, মানে ওইটার সাথে আরও কিছু যুক্ত করে আমি কিছু লিখবো। লেখার পরে এই ফাইলটা আমি অন্য একটা নামে সেভ করব। এটা হচ্ছে সেভ অ্যাজ। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সবাই? সেভ অ্যাজ কি? এবার দেখেন ফাইল থেকে সেভ অ্যাজ, এখন আবার পারমিশন চাবে। আমি আসলে কোথায় সেভ করব? ডেস্কটপে, মানে ওয়ালপেপারে সেভ করছি আপাতত। করার পরে একটা নাম দিতে হবে। তো নাম আমি আগেরটা দিয়েছি ক্লাস 1, এবার দিচ্ছি ক্লাস 2, দেওয়ার পরে সেভ দিচ্ছি। এবার দেখেন, এবার বুঝতে পারবেন, এই দেখেন ক্লাস 1 নামে একটা, ক্লাস 2 নামে আরেকটা। তো এইটা যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি, দেখছেন যেভাবে ওপেন করেছিলাম ওইভাবে কিন্তু অক্ষত আছে, এটা আগের মতোই আছে। এটা কেটে দিলাম। এবার নিচেরটা দেখেন, নিচেরটা যে পরিবর্তনগুলো ঘটাইছি ওইগুলো সহকারে আরেকটা নামে ফাইল সেভ করেছি, এটা হচ্ছে সেভ অ্যাজ। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। অন্যান্য সফটওয়্যারে একই সিস্টেম, যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিয়ে আমরা কম্পিউটার চালাবো, ম্যাক্সিমাম সফটওয়্যারের কাজ একই রকম। একটা ভালোভাবে শিখে নেবেন, বাকিগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো এই সেভ অ্যাজটা ক্লিয়ার করেন তো সবাই। আগের ফাইলটা ওপেন করে নতুন করে কিছু লিখবেন, লিখে সেভ অ্যাজ দিয়ে নতুন একটা ফাইল সেভ করবেন, ওইটার নাম আলাদা হবে।
আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? কারোর বুঝতে অসুবিধা হচ্ছে এরকম কেউ আছেন? সবাই ক্লিয়ার না? আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন। আমরা সেভ বুঝলাম, সেভ অ্যাজ বুঝলাম। এবার কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করা দেখব। ফোল্ডার বলতে কি বোঝেন আপনারা? এই দেখেন ফোল্ডার, এই যে ফাইল ম্যানেজমেন্ট, যে ফাইল এক্সপ্লোরার, এই ফাইলটা দেখলে বুঝতে পারছেন অফিসে যেসব ফাইল থাকে ওইরকম কিছু। মানে এক একটা ফাইলের ভিতরে আমরা বিভিন্ন ডকুমেন্ট রাখতে পারি, আমাদের কাজের জন্য যা যা প্রয়োজন হয় সব কিছু এক একটা ফোল্ডারের ভিতরে রাখতে পারি। ফোনে এরকম ফোল্ডার সিস্টেম ছিল, তাই না? তো এইরকমভাবে আমরা একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করব। সেটা কিভাবে? কন্ট্রোল এন প্রেস করলেও, কন্ট্রোল শিফট এন প্রেস করলে আমরা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং এর একটা নাম দিতে পারি। অথবা এদিকে খেয়াল করেন, এবার ম্যানুয়াল ভাবে দেখেন, ওটা তো শর্টকাট কি, রাইট বাটন ক্লিক করে নিউ, রাইট বাটন ক্লিক করে নিউতে প্রেস করবেন, তারপরে দেখেন ফোল্ডার। এই একই কাজ হচ্ছে ম্যানুয়াল ভাবে, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, তাহলে নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এই ফোল্ডারের ভিতরে আমরা ফাইলগুলো রাখা শিখব এবং কপি কাট এই অপশনগুলো বুঝবো। আচ্ছা, ফোল্ডার ক্রিয়েট করা সবাই কি পেরেছেন? ফোল্ডার ক্রিয়েট করতে সবাই পেরেছেন? ওকে, এবার দেখেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, নাম দিয়েছি ক্লাস 1। এবার আমরা এই ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো কিভাবে নিতে পারি, কিভাবে নেওয়া যেতে পারে? প্রথমত ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর ভিতরে নিতে পারি। দেখেন এটা হচ্ছে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখানে এর ভিতরে ছেড়ে দিলাম। এই দুইটা ফোল্ডার, যে নোটপ্যাড ফাইল দুইটা আমরা ক্রিয়েট করছি একটু আগে, ওই দুটা এর ভিতরে ঢুকাই দিছি। এটা যদি আমরা আবার ডাবল ক্লিক করি ফোল্ডারের ভিতরে কি কি আছে ওটা দেখতে পারবো। এটা একটু করেন তো সবাই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তো। খেয়াল করেন, এই দেখেন এইভাবে সিলেক্ট করে এইভাবে এই দুইটা এর ভিতরে নিতে পারি। একটা করে ক্লিক করেও নিতে পারি অথবা দুইটা একসাথে সিলেক্ট করতে পারি। দেখেন দুইটা একভাবে কিভাবে সিলেক্ট করা যায়, মানে যারা কম্পিউটার সম্পর্কে মোটামুটি বোঝে তাদের কাছে এগুলো একদম বেসিক মনে হচ্ছে, তাই না? চিন্তা করেন না, সামনের ক্লাস থেকে আপনাদের জন্য নতুন কিছু হবে। দেখেন, আচ্ছা এদিকে সবাই খেয়াল করেন, সিয়াম এদিকে খেয়াল করতে বলেন, এদিকে সবাই খেয়াল করেন। আমরা সিলেক্ট করতে পারি কিভাবে? দেখেন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এটা টেনে এর ভিতরে রাখতে পারছি একভাবে, আবার দুইটা একসাথেও নিতে পারি। এভাবে ড্র্যাগ করে, মানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে একটা বাউন্ডারি ক্রিয়েট করবো। এই বাউন্ডারির ভিতরে যা যা থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। এইটা একটার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এই ফোল্ডারের উপর যদি ড্রপ করা হয়, ড্র্যাগ করে নিয়ে এরপর ড্রপ করলে এই ফাইল দুইটা এর ভিতরে চলে যাবে। এই যে এখানে চলে আসলো, এটাকে বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমি এটা আবার ব্যাক আনবো কিভাবে? আমি যদি কন্ট্রোল চেপে ধরে জেড প্রেস করি, আনডু হবে। আমাদের কিছু শর্টকাট কি, ইউনিভার্সাল শর্টকাট কি আছে। কন্ট্রোল প্লাস সিতে হয় কপি, কন্ট্রোল ভিতে হয় পেস্ট, তারপর কন্ট্রোল জেড তো হয় আনডু। এই সবগুলো খুব বেশি ব্যবহার হয়। তো এদিকে খেয়াল করেন, আমরা প্রথমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ শিখলাম, এরপর কপি পেস্ট শিখবো। কপি পেস্ট, এটা চেপে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি হয়। এটা সিলেক্ট অবস্থায়, এটা আমি ক্লিক করে একটা সিলেক্ট করেছি। সিলেক্ট হয়েছে কিভাবে বুঝলাম বলেন তো? এটা দেখেন এর সাইডে একটা শ্যাডো দেখা যাচ্ছে, তাই না? সিলেক্ট হয়েছে, আমি এই দুইটাই সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে। এবার সিলেক্ট অবস্থায় আমি কপি করতে পারবো কিভাবে? প্রথমে ম্যানুয়ালভাবে রাইট বাটন ক্লিক করেও কপি করা যায়, এই যে কপি, অথবা এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সিতে প্রেস করলে কপি হয়ে যাবে। এর ভিতরে এসে, মানে এই ফোল্ডারের ভিতরে এসে
এখানে চাইলে পেস্ট করতে পারবো। এই যে এটা সবাই করেন তো, কপি পেস্টটা সবাই করেন। আচ্ছা ক্লাস কি বিরক্তিকর লাগছে সবার? না ভাই মনে হয় এইগুলো আসলে বেসিক বিষয়, যারা কম্পিউটার সম্পর্কে মোটামুটি জানেন তাদের জন্য এটা কঠিন মানে সহজ মনে হচ্ছে, মানে কি শেখাচ্ছে, কিন্তু যারা নতুন তাদের জন্য এটাও চ্যালেঞ্জ, তাদের জন্য এটাও চ্যালেঞ্জ। কেউ না বুঝতে পারলে পিছনে অনেক লোক আছে আপনার হেল্প করার জন্য, একটু বলবেন হচ্ছে না, বুঝতে পারছি না। হাসান তুমি তো মোটামুটি বোঝো, একটু হেল্প করবে। হ্যাঁ আচ্ছা, কপি করার তো সবাই দেখলেন তাই না? দুইভাবে ট্রাই করতে পারেন, কপি পেস্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করা, পেস্ট করা, আবার ডিলিট করে দিবেন। এই যে এই দুইটা আবার ডিলিট করে দিচ্ছি, দেখেন ডিলিট করা শেখেন। সবাই এদিকে খেয়াল করেন, পিছনে এইদিকে খেয়াল করতে হবে। আমরা ডিলিট করা শিখবো। এই দুইটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট অপশন, এখান থেকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, অথবা এই দুইটা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট নামের যে একটা অপশন পেয়েছেন ওখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ডিলিট করা দেখলেন। এইবার কাট করা শিখবো। কাট কি? কপি শিখলাম, এবার কাট শিখবো। শ্যাম কি সমস্যা হচ্ছে? আচ্ছা আপনারা খুব সহজে বুঝতে পারবেন, শুধু এইদিকে একটু মনোযোগী হবেন। আমি যখন বলি তখন এইদিকে একটু খেয়াল করবেন, বুঝতে পারবেন। আচ্ছা এত সময় নিলে হবে না, এদিকে খেয়াল করেন সবাই। আমরা কপি শিখলাম, এবার কাটে আসি। কাট কি জিনিস? শ্যাম আপাতত সরে যাও, পিছনের লোক দেখতে পারছে না। এদিকে খেয়াল করেন, কপি শিখলাম। কপি কিভাবে করতে হয়? রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি, কন্ট্রোল সি প্রেস করেও কপি করতে পারি। এইভাবে কপি করলে এই জায়গা থেকে যে ফাইলটা নিলাম এই জায়গাতে এটা থাকবেই, পাশাপাশি নতুন একটা ফোল্ডারের ভিতরেও এটা স্থানান্তর করতে পারছি, তাই না? এটা হচ্ছে কপি। কপি করলে দুই জায়গায় থাকছে, এখানেও তো থাকছে, এখান থেকে কপি করে আমি ওখানে জাস্ট একটা ডুপ্লিকেট নিয়ে গিয়েছি, এটা হচ্ছে কপি। এরপর কাট হচ্ছে বিষয়টা কি, এখানে আর থাকবে না, এখান থেকে কাট করলে এই ফাইলটা সরাসরি এখান থেকে রিমুভ হয়ে যে জায়গা পেস্ট করব সেখানে চলে যাবে। তো আমরা এবার কাট দেখবো। এই যেখানে এই দুইটা আমি ডিলিট করছি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, সিলেক্ট করে ডিলিট হয়ে গেল। এবার দেখেন এই দুইটা ধরে দেখেন, আপনি চাইলে এই ফোল্ডারটা ওপেন করে ডান সাইডে রাখতে পারেন। দেখেন এটা কেটে দিলাম, ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম। এটা চাইলে যদি ফুল স্ক্রিন থাকে শর্ট স্ক্রিন করে নেবেন, মানে ছোট করে নেবেন। এরপর এই দুইটা আমি চাচ্ছি কাট করব, কন্ট্রোল এক্স প্রেস করলে কাট হয়, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে কাট, এই ম্যানুয়ালভাবে আপাতত কাট করেন। এই কাট করে আমি যদি এখানে পেস্ট করি, দেখেন রাইট বাটন ক্লিক করে পেস্ট। ভালো করে খেয়াল করেন, আমার কর সাথে করার দরকার নেই। এখান থেকে কাট করলাম, করার পর এখানে আমি পেস্ট করব। পেস্ট করার শর্টকাট কি বলতে পারবেন কেউ? কন্ট্রোল ভি, এটাই ক্লিক করে কন্ট্রোল ভিতে প্রেস করলাম, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট ক্লিক করলে একই কাজ হবে। দেখেন এই ফাইল দুইটা কিন্তু এখানে আর নাই, কাট করার কারণে এটা এখান থেকে স্থানান্তর হয়ে এখানে চলে এসেছে। আবার কপি করলে কি হয়, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এর একটা ডুপ্লিকেট এখানে চলে আসলো। কপি কাট জিনিসটা সহজ জিনিস না? বুঝে গিয়েছেন না ক্লিয়ারলি? ওকে, তাহলে এটা করেন, কপি কাটটা শিখে ফেলেন, ডিলিট করা শেখেন। সব তো বুঝতে পারছেন, আপনাদের দুই পাশেই দুজন এক্সপার্ট রয়েছে, হেল্প করছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কপি কাট শিখতে পেরেছেন। এবার দেখেন আচ্ছা এদিকে খেয়াল করেন, কোনো কারণে আপনার ফাইলের নামটা চেঞ্জ করতে হবে, সেটা কি? রিনেম। এটা সিলেক্ট করে এর যদি আমি রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম অপশন পাবো, এখানে ক্লিক করে আমি চাইলে নামটা চেঞ্জ করতে পারি। রিনেমটা করেন তো সবাই, রিনেম করেন।
সিলেক্ট করতে হবে, ওটা সিলেক্ট করে ওর উপর রাইট বাটন ক্লিক করতে হবে। আচ্ছা আমি এইদিকে খেয়াল করেন, এইটার উপরে যদি আমি রাইট বাটন ক্লিক করি এখানে রিনেম অপশন আসবে, ঠিক আছে? ফাইলের উপরে মাউসের কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করতে হবে, তাহলে রিনেম নামে অপশনটা পাবেন। একটু চালিয়ে অভ্যস্ত হন। যারা নতুন আছেন তাদের জন্য মাউস চালানোটাও অনেক কঠিন, মাউসটাতে অভ্যস্ত হতে একটু টাইম লাগবে। সেভ হয়নি? আচ্ছা এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন, কথা বলেন না। মৃদুল ভাই এদিকে খেয়াল করতে হবে। আমরা কম্পিউটারে একদম বেসিক থেকে শেখা শুরু করব, তার মানে এই না যে বেসিকের পিছনে অনেক সময় দেব, কারণ 6 মাস মানে 6 মাসের ভিতরে আমাদের প্রসেসটা থাকবে, এই 6 মাসের ভিতরে আর্নিং করব। এটা ভাববেন না ফ্রিল্যান্সিং খুব সহজ জিনিস, যে হয়তো কোর্স করাচ্ছে, হয়তো আমরা একটা জবে ঢুকে গেছি, একটা চাকরিতে ঢুকে গেছি, 6 মাস পর হয়তো বেতন শুরু হয়ে যাবে। বিষয়টা এরকম মোটেও না। আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আপনাদের দক্ষতা অর্জন করতে হবে। অবশ্যই আমার হেল্প থাকবে আপনাদের প্রতি। তো এই কম্পিউটারের বেসিক বিষয়গুলো, এটা 2টা ক্লাসই যথেষ্ট। হয়তো যারা একেবারেই নতুন তাদের জন্য মাউস ধরাটাও অনেক কঠিন হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে যায়, মাউসের এই কার্সরটাও ঠিকঠাক সরানো কঠিন হয়ে যায়। চিন্তা করবেন না, তারা রেগুলার 5টা ক্লাস করেন, দেখবেন কম্পিউটারের বেসিক সব ক্লিয়ার হয়ে যাবে। কম্পিউটার আহামরি কঠিন কিছু না, এই যে খুব কঠিন বিষয়, কঠিন না। ফোনের থেকেও কম্পিউটার চালানো সহজ, এটা ইউজার ফ্রেন্ডলি আরও বেশি। তো কম্পিউটারের বেসিক 5টা ক্লাসই যথেষ্ট। মানে 5টা ক্লাসে আমি বেসিক শেখাবো না, আমি তো সামনের ক্লাস থেকে আরও জটিল প্রসেসে চলে যাব, মানে আমাদের সফটওয়্যারে চলে যাব, যে সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন শেখানো হবে। তো আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 2টা থেকে, দুর্ভাগ্যবশত আমাদের ক্লাসটা 2:40 থেকে শুরু করতে হয়েছে। আমি চাচ্ছি আপনাদের থেকে আরও 20টা মিনিট। আপনাদের তো কোনো সমস্যা নেই, তাই না? কারো কি সমস্যা আছে? আচ্ছা, এখন দেখেন, যারা চোখে দেখেন, কানে শোনেন, আর যারা হচ্ছে মানে মোটামুটি মানে মস্তিষ্কটা আছে, তারা রেগুলার ক্লাস করেন। কেউ ভেবেন না যে এ খুব কঠিন কিছু, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, বসবো না। বিষয়টা এরকম মোটেও না। যারা একদমই নতুন তাদের জন্য অবশ্যই প্রথম ক্লাসটাই অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। 3-4টা ক্লাস করেন, সবাই এক অনুপাতে এগোতে থাকবেন, একদম চিন্তা করার কোনো কারণ নেই। এখন কথা হচ্ছে, আমরা ব্রাউজার সম্পর্কে একটু পরিচিত হই। না, ব্রাউজার দিলে সবার পিসিতে কি কম্পিউটার নেট কানেকশন আছে? হ্যাঁ, আচ্ছা, ব্রাউজার সম্পর্কে আমি না সামনের ক্লাসে দেখাবানে। আচ্ছা, আমরা এতক্ষণে কি কি শিখলাম একটু রিমাইন্ড করি। আমার পরিচয়, আপনাদের পরিচয়, এটা জানলাম। আমরা এই 6 মাসে কি শিখতে যাচ্ছি এটা ক্লিয়ারলি জানলাম, বুঝলাম যে আমরা এই 6 মাসে প্রথম 3 মাস আমরা ডিজাইন শিখব। যারা কম্পিউটারে কিচ্ছু জানে না সেই পর্যায় থেকে আমরা 3 মাসের ভিতরে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, মানে একটা বিজনেস ব্র্যান্ডিং করার জন্য যেসব ডিজাইন প্রয়োজন হয় এগুলো আমরা 3 মাসের ভিতরে শিখে যাব ইনশাল্লাহ। এবং বাকি 3 মাস আমরা ফ্রিল্যান্সিং যেসব মার্কেট প্লেস আছে, ফাইবার, freelancer.com, আপওয়ার্ক, এখানে আপনাদের অ্যাকাউন্ট করা থেকে শুরু করে ওখানে আপনাদের প্রেজেন্টেশন, মানে আপনাকে যে একজন কাজ দিবে
ওই পর্যায় পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। এবং আমি আশাবাদী, মানে আমি আপনাদের আগের ব্যাচের অভিজ্ঞতা থেকে বলছি যে কোর্স চলাকালীন সময়ের ভিতরে আপনারা আর্নিং পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এখন কয়েকটা বিষয় ক্লিয়ার করি। আপনাদের প্রতিদিন এখন হয়তো 15-20টা ক্লাস, শুধুমাত্র আমাদের এই 15-20টা না, মাত্র 10টা ক্লাস আমাদের এখানকার কম্পিউটার ইউজ করে আপনি শেখাটা কন্টিনিউ করতে পারছেন। কিন্তু 8-10টা ক্লাস পরে আপনাদের হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ থাকবে, আপনার বাসায় প্রতিদিন 1.5-2 ঘন্টার একটা টাস্ক থাকবে। তো এর জন্য অবশ্যই নিজের কম্পিউটার থাকতে হবে। যাদের কম্পিউটার নাই তারা 1 মাসের ভিতরে যত তাড়াতাড়ি সম্ভব সেটাই ভালো হয়। আপনার যদি এখন কম্পিউটার থাকে, আপনি বাসায় গিয়ে আমি যেই কথাগুলো বলবো এগুলো যদি ক্লিয়ার করেন, তাহলে আপনার জন্য শেখাটা আরও আনন্দের হবে, ভালো লাগা। যে কাজ আমরা পারি, বুঝি, সেটার প্রতি দেখবেন ভালো লাগা কাজ করে, তার প্রতি অলসতা বা কাজ করে না। আপনি দেখা যাচ্ছে কন্টিনিউ করলেন 1.5 মাস 2 মাস কম্পিউটার ছাড়া, ক্লাস করছেন, বাসায় আর প্র্যাকটিস করতে পারছেন না, আপনার মাথায় থাকছে না, তখন কি হবে? এগুলো সব বোরিং লাগবে, পারছি না, বুঝছি না, ভাল লাগবে না। তো যত দ্রুত সম্ভব কম্পিউটার কেনেন। তো আপনাদের বাসার যে কাজটা থাকবে, আপনারা যারা টাইপিং পারেন না, চেষ্টা করবেন একটু টাইপিংটা শিখে নিতে। টাইপিং কিভাবে শিখতে পারেন? প্রথমত অনলাইনে সব ধরনের রিসোর্স আছে, ইউটিউবে। প্রথমে টাইপিং শেখাটা অতটাও জরুরি না, তাই কিন্তু শেখাটা ভালো। আমাদের ক্ষেত্রে টাইপিং শেখাটা অতটা জরুরি না, কিন্তু টাইপিং শেখাটা জরুরি, মানে না দেখে টাইপ করার যে বিষয়টা। তো টাইপিং কিভাবে শিখতে পারেন? 5 থেকে 7 দিন চেষ্টা করলে আপনারা না দেখে লেখা শিখে যেতে পারেন, বাসায় কম্পিউটার থাকলে। দেখেন, টাইপিং টিউটোরিয়াল ইন বাংলা, এটা দিয়ে যদি ইউটিউবে সার্চ দেন তাহলে এরা একদম হাতে কলমে শেখাই দেবে। দেখেন, মাত্র 10টা ভিডিও, যদি আপনি 5-7 দিন ট্রাই করেন না, এ যেভাবে বলবে ঠিক আপনি না দেখে লেখা শিখে যাবেন। আপনি আর লিখতে গেলে আর এইদিকে তাকানো লাগবে না, আপনি এইদিকে দেখে লিখতে পারবেন। আচ্ছা, এটা শিখতে পারেন। দ্বিতীয়ত, কম্পিউটার বেসিক যে বিষয়গুলো, কম্পিউটার বেসিক লিখে ইউটিউবে সার্চ দিয়ে এখন সময়টা কাজে লাগাতে পারেন। কম্পিউটারের অনেক বেসিক বিষয় যদি আমাদের ভিতরে দুর্বলতা থাকে, ভিত যদি দুর্বল থাকে, উপরে গিয়ে সব নড়বড়ে হয়ে যায় না, তো এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারে না। 5-7 দিন যদি বাসায় সময় থাকে, সেরকম প্রতিদিন 20 মিনিট করে আপনি টাইপিং শেখার পিছনে সময় দেন, 1 সপ্তাহ কন্টিনিউ করেন, দেখেন আপনার টাইপিং নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আপনাদের যদি সময় থাকে, প্রতিদিন 20 মিনিটের জন্য টাইপিং শেখার পিছনে সময় দিবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, তো আজকের ক্লাসটা প্রথম দিক থেকেই বোরিং হয়ে গেছে, কারেন্ট ছিল না। হ্যাঁ, বোরিং হননি? ওকে, সামনের ক্লাস থেকে আমরা সরাসরি হচ্ছে সফটওয়্যারে চলে যাব, যেই সফটওয়্যারের সাহায্যে আমরা ডিজাইন করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এই সফটওয়্যার যা যা আছে আমার কাছে, সব সফটওয়্যারগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, ইনস্টল করার প্রসেসটাও আছে। তো আপনার দরকার নেই, আপনার অলরেডি পেন ড্রাইভ দিয়ে দিয়েছি। যাদের পেন ড্রাইভ আছে, চাইলে আমার কাছ থেকে ফাইলগুলো নিয়ে যেতে পারেন, যা যা সফটওয়্যার আছে, রিসোর্স আছে, সবগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। এখনই তাড়াহুড়োর দরকার নেই, সামনের ক্লাসেও পেন ড্রাইভ এনে নিয়ে যেতে পারেন, অথবা যাদের ল্যাপটপ আছে সাথে করে নিয়ে যেতে পারেন। আর এখানে ল্যাপটপ আছে কার কার, একটু হাত তোলেন তো। ল্যাপটপ আছে 1 2 3 4 জনের, তাই না? ভাই তো ল্যাপটপ আনেন নাই, সামনের ক্লাসে ল্যাপটপ এনে ফাইলগুলো নিয়ে যান। হ্যাঁ, তো পেন ড্রাইভ নিয়েও নিয়ে যেতে পারেন। আচ্ছা, কম্পিউটার নাই কার কার, একটু হাত তোলেন তো। ওকে ওকে ওকে, মোটামুটি অনেকেরই কম্পিউটার নাই। চেষ্টা করেন যত তাড়াতাড়ি সম্ভব, হাত নামান, যত তাড়াতাড়ি সম্ভব কম্পিউটারটা কিনে ফেলেন। আর মনে করেন, ফ্রিল্যান্সিংয়ে অনেক মানুষ চেষ্টা করে, এটা বাস্তবতা। আমি আমার কোনো পোস্টে বা আমার কোনো প্রমোশনাল ভিডিওতে আমি কখনোই বলি না ফ্রিল্যান্সিং খুব সহজ। যদি সহজ হইতো, দেশে এত শিক্ষিত মানুষ বেকার হিসেবে ঘুরে বেড়াতো না। সবাই একটা কম্পিউটার কিনতো 30-40 হাজার টাকা দিয়ে, একটা কোর্স করতো। মানে আমাদের শিক্ষা কারিকুলামেও দেখা যাচ্ছে এই ফ্রিল্যান্সিংয়ের সাবজেক্ট চলে আসতো।
ভবিষ্যতে হয়তো আসবে। তো বিষয়টা হচ্ছে এর জন্য যে বাধাগুলো আমাদের পেরোতে হয়, আমি একটু এই কথাটা বলে আপনাদের ক্লাসটা শেষ করছি। এই ফ্রিল্যান্সিংয়ের জার্নিতে দেখবেন আপনারা এখন কতজন আছেন, মোটামুটি 22 জন মতো আছেন। 22 জন মতো এখানে ক্লাসে আছেন। 1 মাস নাই যেতে 3-4 জন ঝরে যাবে, বাস্তবতা 3-4 জন ঝরে যাবে। এরপর যখন আমরা 3 মাস পর্যন্ত যাব, দেখা যাচ্ছে 5 জন থাকবে না, 5 জন ঝরে যাবে। তার পরিস্থিতির জন্য হতে পারে, সে কম্পিউটার কিনতে পারেনি এজন্য হতে পারে, বা আদার্স কোনো কাজে ব্যস্ততার জন্য কন্টিনিউ করবে না। এরপর বাকি 3 মাস আপনাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। প্রথম দিকে 1.5-2 ঘন্টা বাড়ি কম্পিউটারে সময় দিলে হবে, পরবর্তীতে 3 ঘন্টা অন্তত পক্ষে সময় দিতে হবে। প্রতিদিন 2-3 ঘন্টা সময় বের করা, এটা সবার জন্য চ্যালেঞ্জের বিষয়। এখন আপনাদের হুট করে আবেগের বশে বলতে পারেন যে না আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই, আমি 4 ঘন্টা 5 ঘন্টাও দিব, কোনো সমস্যা নেই। কিন্তু একদম সহজ কাজ, আমি একদম ক্লাসে যেভাবে বোঝাই, আপনাদের কোনো কনফিউশন থাকবে না। আর কনফিউশন থাকলে তো আমার সামনে থেকে প্রশ্ন করে যেতেই পারছেন। একদম সহজ বিষয়। এই যে আমি একটু আগে আপনাদের যেগুলো দেখাচ্ছিলাম, এই যে এইগুলো শেখার যে বিষয়গুলো, এইগুলো মাত্র 3 মাসই যথেষ্ট আপনি আপনাকে এক্সপার্ট হিসেবে তৈরি করা। হয়তো এক্সপার্ট হওয়ার জন্য সরাসরি কাজের অভিজ্ঞতা থাকতে হয়, কিন্তু একটা বায়ারকে স্যাটিসফাই করার মতো যে আপনার ডিজাইন স্কিল থাকা প্রয়োজন, ওইটাই 3 মাসই যথেষ্ট। বাকি 3 মাস আমাদের প্রচেষ্টা থাকবে এই মার্কেট প্লেসে আমাদের একটা অবস্থান তৈরি করা। এবং আমি আশাবাদী, আচ্ছা কয়েকটা মার্কেট প্লেস সম্পর্কে আমি একটু স্কিপ করে গেছি। আগে দেখা হচ্ছে ফাইবার, এবার আসছে freelancer.com। এখানে কাজ কি সিস্টেমে হয়, এখানে নতুন অবস্থায় আপনি আর্নিং করতে পারবেন কিভাবে সেটা দেখেন। ব্রাউজ থেকে যদি আমরা কন্টেস্টে যাই, কন্টেস্ট মানে কি, প্রতিযোগিতা। একটা বায়ার, এখানে প্রতিনিয়ত কাজ পোস্ট হয়, আপনি আপনার স্কিলগুলো যখন এখানে অ্যাড করবেন, দেখেন আমার স্কিলগুলো এখানে অ্যাড করেছি, আমার স্কিল অনুযায়ী এখানে 434টা রেজাল্ট বা কাজ আমার সামনে আছে। আমি চাইলে যে কোনো কাজে অংশগ্রহণ করে সেখান থেকে আর্নিং করতে পারি। সিস্টেম এখানে অনেকটা লটারি সিস্টেম, নতুনদের জন্য কাজের প্র্যাকটিস, একটা হচ্ছে বায়ারের ব্রিফ বোঝা, মানে বায়ার তো ইংরেজিতে কথা বলে, কি কোন ভাষায় কথা বলে, কাজ পাওয়ার ভিতরে ধরন আছে, কথা বলার ধরন আছে, এগুলো তো বুঝতে হবে, তাই না? এই অভিজ্ঞতার জন্য আমরা এই নতুন হিসেবে freelancer.com-এ আমরা কন্টেস্ট করব। এবং এখানে কিভাবে কাজ হয় একটু খেয়াল করেন। মিনিমালিস্ট লোগো ডিজাইন, তো এই কাজটার বাজেট হচ্ছে $10, মানে 1000 টাকা মতো। এই কাজটা 100 ইউরোর কাজ, মডার্ন লোগো ডিজাইন ফর 100 ইউরোর, মানে এটা এই কাজটা কমপ্লিট করলে মোটামুটি 12,000 টাকা আপনি মতো পেতে পারেন। এখানে 334টা অলরেডি এন্ট্রি পড়েছে। আচ্ছা, তো এখানে চাইলে আমরা আমাদের কাজগুলোকে পোস্ট করতে পারি। আমি কয়েকটা ওপেন করে আপনাদের একটু ক্লিয়ার করি। এটা খেয়াল করেন, এখানে একটা বায়ার, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা মহিলা বায়ার, ইনি একটা কাজ পোস্ট করেছে, আই এম লুকিং ফর এ লোগো ফর মাই নিউ বিজনেস। ওর একটা নতুন ব্যবসা শুরু করছে, সে ব্যবসার জন্য লোগো ডিজাইন করতে হবে। এরকম প্রতিদিন মানে মিনিটে মিনিটে কাজ পোস্ট হয়। আমি চাইলে যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারি। এখন আমার পরিচিত একজন আছে, ঝিনাইদহতে বাসা, শুধুমাত্র এই মার্কেট প্লেসে কন্টেস্ট করেই তার 50-60 হাজার টাকা আর্নিং করে। আমিন ভাই আপনার পরিচিত, তিনি নাজমুল ভাই শুধুমাত্র freelancer.com থেকে কন্টেস্ট করেই ভালো পর্যায়ে চলে গিয়েছে। সে ফ্রিল্যান্সিংয়ের আর্নিং থেকে মোটামুটি এখন চলছে। সে আগে একটা জব করতো, কিন্তু এখন সব ছেড়ে দিয়ে শুধু ফ্রিল্যান্সিংয়ে আছে, এবং বাইক টাইক কিনছে সব এই ফ্রিল্যান্সিং থেকেই। তো সে কিন্তু ফাইবারে সেরকম একটা পজিশনে যেতে পারে, এই freelancer.com থেকে করছে। এবং এখান থেকে ক্লায়েন্টগুলোকে একটা ক্লায়েন্ট পরবর্তীতে আবার রিপিট ক্লায়েন্ট হয়ে যায়, পরবর্তীতে আবারও কাজ দেয়। তো ওই পর্যায়ে আছে, ভালো পর্যায়ে আছে, উনি অনেক পরিশ্রমী। তো এখান থেকে কন্টেস্ট করে সে 60-70 হাজার মাসে ইনকাম করে। তো দেখেন এখানে একটা কাজ পোস্ট করেছে, এবং এই কথা অনুযায়ী
অনেক ডিজাইনাররা এখানে ডিজাইন সাবমিট করছে। দেখেন এই যে ডিজাইন একদমই আনপ্রফেশনাল, যে কেউ হচ্ছে এখানে পোস্ট করে। তো এখান থেকে উইন করাটা অতটা আহামরি কঠিন না। আমি যদি আপনাকে বলি যে আপনি 1 মাস কন্টিনিউ কন্টেস্ট করবেন, এই 1 মাসের ভিতরে আপনার আর্নিং শুরু হয়ে যাবে এবং আপনার অনেক অভিজ্ঞতা অর্জন হবে। মানে ডিজাইন করার জন্য মানে যে কোনো বিষয়ে এক্সপার্ট হতে হলে কি করতে হয়, আমাদের ওই বিষয়টা চর্চা করতে হয়। যত চর্চা করব তত ওই বিষয়ে আমরা অভিজ্ঞ হব। দেখেন এই কাজটা $400, এখানে যার ডিজাইনটা পছন্দ হবে বায়ারের, সে প্রায় 40,000 টাকা আর্নিং করবে। মানে মার্কেট প্লেসের একটা কমিশন আছে, ওইটা বাদ দিয়ে প্রায় 40,000 একটা লোগোর জন্য একটা বায়ার 40,000 টাকা দিচ্ছে। এটা কোনো রূপকথার গল্প না, এটা বাস্তবতা। আপনি যদি ফ্রিল্যান্সিং নিউজ দিয়ে বাংলাদেশের এই চ্যানেলগুলোতে দেখেন, দেখতে পারবেন বাংলাদেশে অনেক মানুষ ফ্রিল্যান্সিং করে আর্নিং করছে। আমাদের কালীগঞ্জে অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং করে একটা ভালো পর্যায়ে আছে, যাদের মাসিক ইনকাম 50,000-এর উপরে। তো আপনারা চাইলে এটা চেষ্টা করতে পারেন।